Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. आज नाश्ता हम उनका करेंगे। गुरु महाराज ने कहा है कि एक खालसा 1.25 लाख के बराबर है। आज उनकी बात सच कर दिखाने का वक्त आ गया है। हम है तो क्या हम है, तुम ही तुम हो तो क्या तुम हो।
আদির পুরো নাম আদিদেব বর্মন, বাড়ি পুরুলিয়া জেলার পঞ্চগ্রামে। ছোট থেকেই ভীষণ ধীর স্থির বুদ্ধিমান ছেলেটা বড় হয়ে গ্রামের নাম উজ্জ্বল করবে এ এক প্রকার সকলেই নিশ্চিত ছিল। বাবা গ্রামের ছোট্ট একটি মনোহরা দোকানের মালিক, আর মা তাকে সে চোখেই দেখেনি জন্ম থেকে। তবে বাবা তাকে এতটুকু অযত্ন করেনি, গ্রামের স্কুলে পড়াশোনা করিয়েছে। স্কুলের স্যারদের সহযোগিতায় ভীষণ ভালো ফল করেছিল আদি। গ্রামের ছেলে হওয়ায় খেলাধুলায় পটু, এছাড়াও সে ছিল ব্যায়ামবীর। ছোট থেকেই পুলিশ হওয়ার স্বাদ ছিল আদির মনে। বড় হয়ে আইপিএস পরীক্ষায় সফল হয়ে আজ সে একজন নামকরা পুলিশ সুপার। দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার আদিদেব বর্মন, যার চোখ এড়িয়ে মাছি গলানোর পর্যন্ত উপায় নেই। তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও বুদ্ধিমত্তা তাকে ডিপার্টমেন্টে আলাদা করেছেন। বর্তমানে একটি প্রজেক্টে আরও কয়েকজনের সাথে মিটিং সারতে গেছে হোম মিনিস্টার অফিসে। আসলে উদ্যোক্তা সেই। কয়েকদিন আগে কাশ্মীর সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন অফিসারের সাথে আলাপ হয় আদির। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তখত-ই-লস্কর-ই নামক তালিবান সংগঠনের কথা। পাকিস্তানি এই সংগঠনের মূল চক্র ছড়িয়েছে বিভিন্ন দেশে। জাতিসংঘ ও সার্কের মধ্যস্থায় পাকিস্তানে এই গোষ্ঠী নিষ্ক্রিয় হওয়ায় ঘাঁটি বেঁধেছে অন্য কোথাও। ভারতে অধিকৃত এক জঙ্গির কাছে পাওয়া গেছে একটি ফোন, যেখানে বিভিন্ন সাংকেতিক মেসেজ ও ইমেলও পাওয়া গেছে, আর সেটা নিয়েই উদ্বিগ্ন আদি। হোম মিনিস্টারের অফিসে আজ আরও কয়েকজন আসবে আদিরই সাজেস্ট করা কিছু অফিসার। তাদের নিয়ে একটা টিম তৈরি করতে চায় আদি। সেই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য হোম মিনিস্টার সাহেব ডেকেছেন ওদের সকলকে। সাথে থাকবেন আরও কিছু উচ্চপদস্থ অফিসার। সমস্যা খুবই জটিল, তাই নড়ে চড়ে বসেছে প্রশাসন। হোম মিনিস্টারের অফিসে। হাই আদি, এসে গেছো? গুড। হ্যাঁ স্যার, এসে পড়লাম। আর সবাই কোথায়? অন দ্য ওয়ে নিশ্চয়ই। হোম মিনিস্টার সাহেবের আসতে একটু দেরি হবে, ততক্ষণ আমাদের সকলের সাথে আলাপ সেরে নিতে বলেছেন। তুমি নাকি একটা টিম করবে ভেবেছো? হ্যাঁ স্যার, আমি আপনাকেও মেল করেছিলাম আর হোম মিনিস্টার সাহেবকেও মেল করেছিলাম। উনি বললেন এখানে এসে সবটা বোঝাতে। হ্যাঁ, মেলটা আমি পেয়েছি। তারপর স্যারও ফোন করে আমায় জানালেন বিষয়টা। রীতিমতো ভয়াবহ ব্যাপার, কিন্তু তুমি শিওর এই কোর্ট টিম নিয়ে তুমি এতটা এগাতে পারবে? আর বিদেশের শত্রু বলে কথা, রিস্ক একটু বেশি হয়ে যাবে না? স্যার, আমি সব দিকটা চিন্তা করেই বলছি। বেশি লোকজন নিলে কথা ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে আরও সমস্যা বাড়বে, শত্রুরা অ্যালার্ট হয়ে যাবে। আমি এখনই কিছু চাওর করতে চাই না, আর আমার টিমমেটদের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। ওরা এক একজন রত্ন, বেছে বেছে জোগাড় করেছি ওদের আমি। আমরা কাজটা করতে পারবো বলেই বিশ্বাস আমাদের। তা কই তোমার সেই 3 রত্ন? বাইরেই আছে স্যার, আপনি অনুমতি দিলে ভেতরে রাখতে পারি। আসলে বয়স কম তো, এত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আসতে লজ্জা পাচ্ছে। আরে না না, নিয়ে এসো ওদের, আমরা তো আছি। বাকি সবাইও এসে যাবেন এক্ষুনি। মিনিস্টার সাহেব এলেই মিটিং শুরু হবে, তার আগে পরিচয়টা সেরে ফেলা উচিত। ওকে স্যার, আমি ডাকছি ওদের। কিছুক্ষণ পরে, স্যার, লেট মি ইন্ট্রোডিউস। এই হলো আকাঙ্ক্ষা সেন, একজন শার্প শুটার। আমার ডান হাত বলতে পারে, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, যে কোনো সমস্যার মোকাবিলা করতে সদা প্রস্তুত। আর আছে সাথে মিশকা দেওয়াল, খুব বুদ্ধিমতী মেয়ে, আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র অফিসার, ক্রিমিনাল সাইকোলজিস্ট। আর পাশেই আছে আমার বন্ধু কাম ভাই রায়ান গুহ। অনেক দিনের পরিচয় আমাদের, একসাথে বেশ কয়েকটা প্রজেক্ট করেছি। ও একজন সাইবার ক্রাইম ও হ্যাকিং এক্সপার্ট, সাথে দুর্দান্ত এনকাউন্টার স্পেশালিস্ট। বাহ, কম্প্যাক্ট টিম বানিয়ে ফেলেছো তো দেখছি। অবশ্য তোমার কাছ থেকে এটাই আশা করি আমরা। তুমি আমাদের ডিপার্টমেন্টের গর্ব। এত কম দিনে এতটা সাফল্য লাভ মুখের কথা নয়। নাইস টু মিট ইউ অল। বসো সকলেই। ওই তো মিনিস্টার সাহেব এসে পড়েছেন। গুড মর্নিং সকলকে। প্রথমেই ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মিস্টার গোয়েল, আপনি শুনছেন তো সব? হ্যাঁ স্যার, এটা নিয়েই কথা হচ্ছিল এতক্ষণ। আদিদেব সবটাই বলেছে আমায়। সেদিন তো কথা হলো আপনার সাথে ফোনে। হ্যাঁ, সেটাই। আমার তো মত আছে। এখন বাকিরা কি বলছেন সবাই? পুরো ব্যাপারটা একটু খোলসা করুন আদিদেব বাবু। হ্যাঁ, সেটা বলার জন্যই তো আসা। স্যারের আসার অপেক্ষা করছিলাম। স্যার যদি অনুমতি দেন তো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো।
আমি কিছুদিন আগে কাশ্মীর বর্ডারে যাই। সেখানে বিএসএফ অফিসারদের সাথে আমার কথা হয়। ওনারা জানান কয়েকজন পাক অনুপ্রবেশকারীদের ওরা আটক করেছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, কিছু বোমা আর একটা ডায়েরিটা আমি পড়ি। সেখানে শেষের পাতায় কিছু ইমেল অ্যাড্রেস পাই। সেগুলো আমরা নোট ডাউন করে নিয়ে আসি। আমারই অ্যাসিস্ট্যান্ট রায়ানকে দিয়ে সেগুলোর তথ্য যাচাই করি। দেখা যায় সেগুলো কোনো গুপ্ত সমিতির মেম্বার আইডি। সেই সমিতি পাকিস্তানি, কিন্তু বর্তমানে ইউনেস্কোর নিষেধাজ্ঞায় ওরা পাকিস্তান থেকে অন্য কোনো দেশে শিফট করেছে। এদের বর্তমান ঘাঁটি রাশিয়ার সরকারের প্রচ্ছন্ন মদত এতে আছে বলেই আমার ধারণা। এই সমিতির মূল লক্ষ্য হলো এশিয়ার দেশগুলোর ওপর প্রভুত্ব স্থাপন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব সকলকেই এরা নিজেদের মুঠোয় আনতে চায়। তবে এদের প্রধান টার্গেট ভারতের মতো শক্তিশালী দেশকে কায়েম করতে পারলে বাকি দেশটাও এদের বশত্ব স্বীকার করে নেবে। তাই এদের লক্ষ্য হলো ভারতের বিভিন্ন জায়গায় বোমাবাজি, আতঙ্ক সৃষ্টি করে দেশকে চাপে রাখা। ছোটখাটো কিছু প্ল্যান এরা আগেও করেছে। আমরা কিছুটা আগে থেকে সতর্ক হয়ে প্রতিরোধও করেছি। ইদানিং ওদের মেল হ্যাক করে বড়সড় কোনো প্ল্যানের প্রস্তুতির খবর পাচ্ছি। তাই সকলকে জানিয়ে আমরাও একটা মিশনে এগোতে চাই। ওদের আগামী প্ল্যান কার্যকর হলে দেশের সমূহ বিপদ। সেসব তো না হয় বুঝলাম, কিন্তু তুমি এগোবে কিভাবে? মানে তোমার প্ল্যান কি? স্যার ক্ষমা করবেন, এখনই পুরো প্ল্যানটা ডিসক্লোজ করতে পারবো না। তবে আমি একটা কোর টিম বানিয়ে আমার মতো করে এগোতে চাই, আর সেটার পারমিশন নিতেই আজ এখানে আসা আমাদের। আদি, তোমার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আগেও তুমি নিরাশ করনি, আর এবারেও যে করবে না সেটাও আমি জানি। কিন্তু রিস্ক কিন্তু এবার অনেকটাই বেশি। বিদেশের শত্রুদের সাথে মোকাবিলা করা এত কিন্তু সহজ নয়। অনেক কূটনীতি আছে, স্বরাষ্ট্র দপ্তরকে অনেক জবাবদিহি করতে হয় আমার। একটা কিছু এদিক থেকে ওদিক হলে প্রাইম মিনিস্টার থেকে রাষ্ট্রপতি কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। আর সঙ্গে তুলোধনা করার জন্য মিডিয়া তো আছেই। বুঝতেই তো পারছো আমাকে কত দিক সামলাতে হয়। হ্যাঁ স্যার, আমি সবটাই জানি। তবে একবার দেশের নিরাপত্তার কথাটাও ভাবুন স্যার। অকালে বহু মানুষের প্রাণ গেলে নিজেদের কখনো ক্ষমা করতে পারবো আমরা? আমাদের মূল লক্ষ্যই তো দেশের সেবা আর দশের সেবা। কমিশনার সাহেব, আপনি কিছু বলুন প্লিজ। স্যার, আমার মনে হয় আদি একদম ঠিক কথা বলছে। আপনি একটু কনসিডার করুন। না মিস্টার গোয়েল, এত বড় রিস্ক মাত্র 4 জন বাচ্চা ছেলে মেয়েদের হাতে আমি কখনোই দিতে পারবো না। ওপরতলার পারমিশন লাগবেই। পুরো ফোর্সকে ইনফর্ম করতে হবে। ওদের পুরো প্ল্যান প্রাইম মিনিস্টারকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে, তবেই এই মিশন সম্ভব, না হলে নয়। কিন্তু তাতে তো অনেক সময় চলে যাবে স্যার। আমার কিছু করার নেই আদি। তুমি পুরো প্ল্যানের নকশা নিয়ে আমার অফিসে আসো, আমি নিশ্চয়ই চেষ্টা করে দেখব। আজ আমি উঠি, আমার অনেক কাজ আছে আরও। হ্যাঁ হ্যাঁ, সেটাই যথার্থ হবে। আগ বাড়িয়ে রিস্ক নিয়ে লাভ নেই। চলুন এবার যাওয়া যাক। জানতাম এটাই হবে। এই নিয়মের চক্করে সব বরবাদ হয়ে যাবে একদিন। আচ্ছা আদি, তুমি রাতে আমার সাথে দেখা করো আমার বাড়িতে। মিশনটা নিয়ে আমি ইন্টারেস্টেড, কিছু কথা আছে, কেমন? ঠিক আছে স্যার। ও আদি, তুমি চলে এসেছো? তোমার কথাই ভাবছিলাম। বসো, কিছু কথা আছে। তবে তার আগে একটা কথা বলে নি, আমাদের আজকের মিটিংটা কিন্তু গোপনীয় রাখতে হবে। কোনাক্ষরে কেউ যেন কিছু টের না পায়। নিশ্চয়ই স্যার, আপনি যেমন বলবেন তেমনই হবে। বলুন কি কথা। আমি আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এবং ইন্টেলিজেন্স ব্যুরোর সাথেও কথা বলেছি তোমার প্রজেক্টটা নিয়ে। ওরাও সহমত যে বড় কিছু ঘটার ইঙ্গিত আছে ইমেলগুলোতে। এখন কথা হলো, হোম মিনিস্টার যখন না করেছেন, আমরা অফিসিয়ালি কিছু করতে পারবো না। সেটা তো আমিও জানি স্যার, সেই জন্যই তো মিটিংটা অ্যারেঞ্জ করেছিলাম, যাতে স্যারকে মানাতে পারি। কিন্তু উনি তো কোনো কথাই শুনলেন না। রিস্ক আছে মানছি, কিন্তু এতগুলো ভারতবাসীকে বাঁচাতে আমরা এটুকু রিস্ক নিতে পারি না। অধৈর্য হচ্ছে কেন ইয়াং ম্যান? পুরো কথাটা শোনো আমার। সরি স্যার, আপনি বলুন। হ্যাঁ, যা বলছিলাম, অফিসিয়ালভাবে আমরা কোনো কাজ এগাতে পারবো না ঠিকই, কিন্তু প্রাইভেটলি একটা স্ট্রিং অপারেশন আমরা করতেই পারি। কি ঠিক তো? ঠিক বুঝলাম না স্যার, আপনি কি করতে চাইছেন? দেখো, তুমি তো নিজের মতোই কাজটা করতে চাও, একটা কম্প্যাক্ট টিমও বানিয়ে ফেলেছো। তো সেই টিম নিয়েই মাঠে নেমে পড়ো, খেলা শুরু করো। আমি আর আমাদের ফুল পুলিশ ক্যারাভান তোমার পাশে আছে। দরকার পড়লে আমি ঠিক তাদের নির্দেশ দেব। তুমি তোমার মতো করে শুরু করে দাও কাজ। কিন্তু স্যার, যদি মিনিস্টার সাহেব কিছু বলেন, যদি কোনো সমস্যা হয়? আরে বাবা, কোনো সমস্যা হবে না, আমি সবটা সামলে নেব। আর তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তুমি কিছু সমস্যা হতেও দেবে না।
শুধু এই পুরো ব্যাপারটা একটু চাপা রাখতে হবে। 5 কান হলে সমস্যা বাড়বে বই কমবে না, আর প্ল্যানও বানচাল হয়ে যেতে পারে। দুষ্কৃতীদের সাথে আমাদের ডিপার্টমেন্টের কোনো যোগাযোগ আছে কিনা সেটা তো নিঃসন্দেহে বলা যায় না। হ্যাঁ স্যার, সেই সম্ভাবনার কথা আমারও মনে হয়েছে, তাই মিটিংয়ে পুরো প্ল্যানটা বলিনি। সত্যি বলতে কি স্যার, সেভাবে কোনো প্ল্যান করিনি আমি, জাস্ট একটা নকশা করেছি, শুধু ওই জঙ্গি গোষ্ঠী অবধি পৌঁছানো। তারপর কি করব সেটা এখনও ভাবিনি, কোনো সলিড ক্লু পাওয়া যায়নি তো, তাই এভাবে হাওয়ায় ভাসিয়ে কোনো কাজ করতে চাইছি না আমি। আমার টিমমেটদের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, ওরা ঠিক সবটা সামলে নেবে স্যার। ওকে, তুমি তোমার মতো করেই এগো, আর কোনো দরকার লাগলে বলো, আমি সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ স্যার আমাকে এতটা ভরসা করার জন্য। আজ তাহলে উঠি, আমি পুরো প্ল্যানটা আর একবার চেক করে আপনাকে মেইল করে দেবো, আর আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। ঠিক আছে, তাই করো তাহলে। শুভস্য শীঘ্রম। আমাকে শুধু কাজ শুরু করার 3টা জানিও, আর মোটামুটি কতদিনের মধ্যে কাজটা করতে পারবে বলে ভাবছো সেটা জানিও। কম বেশি হতেই পারে, তবে রাফলি একটা এস্টিমেট করে নিও। টাকার প্রয়োজন যা হবে আমি পারমিট করিয়ে দেবো, তোমরা শুধু কাজে ফোকাস করো। আচ্ছা স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার কাছে কৃতজ্ঞতা শেষ নেই, অনেক ধন্যবাদ আমাকে এতটা বিশ্বাস করার জন্য। বেস্ট অফ লাক আদি, আবার দেখা হবে আশা করি খুব শীঘ্রই। এরপর টানা 2-3 দিন মিটিং চলে আদির সাথে মিশকা, রায়ান ও আকাঙ্ক্ষা। সব রকম সম্ভাবনার কথা মাথায় রেখেই ওরা প্ল্যান করে। আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ছোটখাটো কিছু ভুল ত্রুটি শুধরে নেয় নিজেদের মধ্যে আলোচনার দ্বারা। তারপর ফাইনাল প্ল্যান আদি মেল করে মিস্টার গোয়েলকে। উনিও প্ল্যান মঞ্জুর করেছেন। আনন্দে সকলেই আত্মহারা। তবে আদি ওদের বোঝায় এখনই আনন্দ করার কিছু নেই, সবে প্ল্যান পাশ হয়েছে, ওদের লক্ষ্য হলো সেই জঙ্গিদের ধরা। সেই কাজ পূরণ করতে পারলে তবেই আনন্দ করা সাজে। দলে আদি সকলের চেয়ে বয়সে ও পদমর্যাদায় বড় বলে সকলেই ওকে মান্য করে। মিশকা, রায়ান ওকে ক্যাপ্টেন বলে ডাকলেও আকাঙ্ক্ষা ওকে আদি বলেই ডাকে। ওদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং দারুণ। যাই হোক, সকলে মিলে 2 দিন বাদে অর্থাৎ 25শে এপ্রিল কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। ওদের মিশনের নাম হয় রাশিয়া অভিযান। তবে মিস্টার গোয়েলের পরামর্শ মতো আরও একজন পুলিশকে ওদের দলে নেয় আদি। তিনি হলেন প্রাক্তন র এজেন্ট টাইগার খান। 25শে এপ্রিলের আগে তার সাথে আলোচনা করে সবটা ঠিক করে নেয় আদি ও ওর দলের সকলে। 24শে এপ্রিল আদি, মিশকা, রায়ান ও আকাঙ্ক্ষা একসাথে কথা বলছিল। খান সাহেব আসেনি তখন। ওরা খান সাহেব বলেই ডাকে টাইগারকে। বয়সে উনি অনেকটাই বড়, প্রায় 40 বছর। তবে বেশ খোশ মেজাজি ও আমোদে লোক। সবই ঠিক আছে, তবে সকলেই নতুন মেম্বার দলে যোগ করানোর বিপক্ষে ছিল। সেই কথাই হচ্ছিল। ঠিক এমন সময় আদি, আমার কিন্তু এখনো মনে হয় খান সাহেবকে আমাদের দলে না ঢোকালেই ভালো করতে। মিশকা ও রায়ানও সহমত জানায়। দেখো, তোমরা যা বলছো মানছি, কিন্তু ভেবে দেখো কমিশনার সাহেব আমাদের জন্য কতটা করলেন। উনি পার্সোনালি একজনকে রেফার করলেন, তাকে বাদ দিয়ে কি করে? তার উপর খান সাহেব একজন র এজেন্ট ছিলেন। আমার তো মনে হয় আমাদের এই কাজে উনি সহযোগিতাই করতে পারবেন। দেখো যা ভালো বোঝো। দেখো আকাঙ্ক্ষা, এটা রাগ অভিমানের সময় নয়। ভারত তথা বিশ্বের ওপর একটা গভীর ষড়যন্ত্রের খেলা চলছে, আমাদের সেটা স্ট্রেস করতে হবে। ভারত তথা বিশ্বের ওপর একটা গভীর ষড়যন্ত্রের খেলা চলছে, আমাদের সেটা ট্রেস করতে হবে। এখন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে প্রশ্রয় দিলে চলে? রাগ অভিমান নয়, আমার যেটা মনে হলো সেটাই বললাম। এবার তুমি ক্যাপ্টেন, তোমার কথাই শেষ কথা। আগেও আমরা অনেক মিশনে একসাথে কাজ করেছি আদি, আমাদের 4 জনের বন্ডিংই আলাদা। হুট করে নতুন লোক ঢোকানোতে আমার আপত্তি, সেটাই বললাম জাস্ট। আমিও কিন্তু আকাঙ্ক্ষাদির সাথে একমত। নতুন মেম্বারের সাথে টিউন করতে আমারও ভালো লাগছে না ক্যাপ্টেন। কি হচ্ছে সব ছেলে মানুষই? আর একদিনও বাকি নেই মিশনের, সব প্ল্যান কমপ্লিট, আর এখন এসব কথা উঠছেই বা কেন? সবাইকে রিকোয়েস্ট করব, ব্যাক টু ওয়ার্ক প্লিজ। এখন উনি এসে পড়বেন, আর এই নিয়ে যেন কোনো কথা না শুনি আমি। ইটস মাই অর্ডার। ওকে ক্যাপ্টেন। আকাঙ্ক্ষা কিছু না বলেই চলে যায় নিজের জায়গায়। একটু পরেই খান সাহেব আসেন। এসেই হৈ হৈ করে ওঠেন একেবারে।
কি সবাই কেমন আছো? গা গরম করে নিয়েছো তো? কালই তো বিশ্বযুদ্ধ শুরু। আসুন খান সাহেব, আপনারই অপেক্ষায় ছিলাম আমরা। মোটামুটি সব জোগাড় করে নিয়েছি আমরা। কাল থেকে মিশন শুরু হবে, তাই একবার ফাইনাল রিভিশন দিতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, শুরু করো আদি। তো সবাই তো মোটামুটি ছকটা জানোই। আমরা এ পর্যন্ত যা ইমেল বা রেকর্ড পেয়েছি সেই ভিত্তিতে ওদের একটা দল আমাদের দেশে আসছে কাল। তাদের মেইন টার্গেট হলো জায়গায় রেকি করে ওপরতলায় খবর পাঠানো। কিছু কিয়স্ক তাদের অলরেডি বানানো আছে ভারতের বিভিন্ন প্রান্তে। তাদের মাধ্যমেই তারা অলরেডি প্ল্যান করে ফেলেছে নাশকতা হামলা। হতে পারে সেটা বোম ব্লাস্ট বা অন্য কোনো উপায়। তাই আমাদের কাজ হবে ওই টিমকে অনুসরণ করা আর ওদের আগামী পদক্ষেপ ট্রেস করা। কান টানলে মাথা আসে নিশ্চয়ই প্রবাদটা সবাই জানো। তাই এক্ষেত্রেও ওদের ট্র্যাপে ফেলে আমাদের মূল চক্রের কাছে পৌঁছতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। আমার কিছু বলার আছে এখানে। আমরা তো কালই রওনা দেব দিল্লিতে, কিন্তু ওখানে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তবে ওখানকার পুলিশ কি হেল্প করবে না এ ব্যাপারে? দেখো, সকলেই জানো এটা একটা স্ট্রিং অপারেশন। আমাদের কজন ছাড়া এ ব্যাপারে কেউ কিছু জানে না। সেক্ষেত্রে বিপদ কিছু হলে নিজেদেরই সামলাতে হবে। তবে মিস্টার গোয়েল বলেছেন উনিও হেল্প করবেন, তবে প্রাথমিকভাবে আমার যা মনে হয় এতে বেশি লোককে না ঢোকানোই ভালো। দেখি না আমরা কতদূর কি করতে পারি। আমিও ক্যাপ্টেনের সাথে একমত। আমরা যতটা পারি নিজেরাই করব। আর কারোর কিছু বলার আছে? উপস্থিত সকলেই জানায় তাদের কিছু বলার নেই। সকলকে বিদায় জানায় আদি। আগামীকাল দিল্লি এয়ারপোর্টে সকলের সাথে মিট করবে বলে। সকলেই ছদ্মবেশে থাকবে। কে কোন বেশ নেবে সেগুলো আগে থেকেই ঠিক করা আছে। লুক টেস্টও হয়ে গেছে। আগামীকাল সকলকে নিজের পজিশন মতো পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়ে মিটিং শেষ করে আদি। মিটিং শেষে সকলে চলে গেলেও আকাঙ্ক্ষা যায় না, দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আদি ওর কাছে গিয়ে সরি বলে। আসলে আদি বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, ভিতর থেকে সে খুবই নরম। সে বুঝতে পারে আকাঙ্ক্ষা কষ্ট পেয়েছে, আর আকাঙ্ক্ষাও বাইরে থেকে স্ট্রং দেখালেও আদির ছোটখাটো আচরণ পরিবর্তনে সে কষ্ট পায়। এটা ভেবে ওর আরো খারাপ লাগে যে আদি এইসব জানা সত্ত্বেও ওর সাথে রুড বিহেভ করে। প্লিজ আকাঙ্ক্ষা, মন খারাপ করো না। জানো তো তোমার উপর আমি কতটা ভরসা করি। সেই তুমি যদি আমার প্ল্যানের প্রশ্ন তোলো। ভুল বলছো আদি। আমি তোমার প্ল্যান নিয়ে কিছু বলিনি, বলেছি ওই লোকটাকে ইনক্লুড করা নিয়ে। আমি নিরুপায় আকাঙ্ক্ষা, প্লিজ বোঝার চেষ্টা করো। কমিশনার সাহেবের সাজেশন না নিলে ওনাকে অপমান করা হয়, যেখানে উনি আমাদের জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছেন। যা ইচ্ছা করো। প্লিজ এভাবে বলো না। কালকে খুব ভাইটাল একটা দিন। আজ তুমি এভাবে বিহেভ করলে আমি কি করব বলো তো? কেন? তোমার খান সাহেব আছেন তো, উনি সবটা ম্যানেজ করবেন। উনি কি তোমার মতো শার্প শুটার নাকি? আর তুমি ভরসা না দিলে আমি বা সবটা সামলাবো কিভাবে? তুমি কি চাও মিশনটা সাকসেসফুল না হোক? দেশের ঊর্ধ্বে আমার কাছে কোনো কিছুই নয়। আমাদের পার্সোনাল সমস্যায় এর ওপর কোনো প্রভাব পড়বে না, নিশ্চিন্ত থাকতে পারো। সে আমিও জানি, তাই তো চোখ বন্ধ করে তোমাকেই শুধু ভরসা করি। তবে অমন গোমরা মুখে থাকলে আমি যে সব ভুলে যাব। সেই নাটক যত। যাও, অনেক হয়েছে, আমি আসছি এবার। কাল দেখা হবে, আর তুমি সময় মতো খেয়ে শুয়ে পড়ো। গুড মর্নিং মেসেজটা যেন পাই সময় মতো, নইলে আবার আমার ঘুম ভাঙবে না। বুঝলাম। কোনোদিনও ফেল হয়েছে? ঠিক সময় মতো পেয়ে যাবে। আসি আজ। ঠিক আছে, গুড বাই। পরের দিন 25শে এপ্রিল। গুপ্ত ইয়ারফোনে সকল টিমমেটদের পজিশনে থাকতে বলে আদি। ইন্টারন্যাশনাল ফ্লাইট এসে গেছে। যাত্রীরা এক এক করে বেরিয়ে আসছে, আর তাদের মধ্যেই আছে কয়েকজন কালপ্রিট। ওরা সংখ্যায় কতজন বা কি বেশি আছে আদিরা কিছুই জানে না। শুধু জানে ওদের রিসিভ করতে আসবে যারা, তাদের সংকেত ওয়েলকাম নোট। ওটুকু সম্বল করে ওদের অনুসরণ করা ভীষণই কঠিন, তবুও এই রিস্কটা নিতেই হতো। দুজন ড্রাইভার, একজন কুলি আর দুজন সাধারণ যাত্রী সেজে অপেক্ষায় আছে ওদের। ইতিমধ্যে ওদের যারা রিসিভ করতে আসবে তারাও উপস্থিত। আস্তে আস্তে দেখা গেল ওদের মোট 4 জন এসেছে। দুজন দুজন করে ভাগ করে দুটো গাড়িতে বসলো। সাধারণ যাত্রী বেশে দুজন ধাওয়া করলো ওদের। ড্রাইভার তো চেনে। একজন চলেছে পাম অ্যাভিনিউর দিকে,
আরেকজন চাঁদনি চকের উদ্দেশ্যে। কুলি বেশে মিস্টার খান ইতিমধ্যেই ওনার কাজ করে ফেলেছেন। ওদের ব্যাগে লাগানো হয়ে গেছে স্বয়ংক্রিয় চিপ, যার সাহায্যে ওদের গতিবিধি, কথাবার্তা সব রেকর্ড করা যাবে। খান সাহেব এয়ারপোর্ট থেকে সোজা চলে যান আদির বাড়ির অফিসে, যেখানে সব সেট আপ আছে। ওখান থেকে লক্ষ্য রাখতে পারবেন দুষ্কৃতীদের যাতায়াতে। আদি আর আকাঙ্ক্ষা একটা গাড়িতে, আরেকটা গাড়িতে রায়ান আর মিশকা। পাম অ্যাভিনিউর দিকের গাড়িতে মোট 4 জন। 2 জন নিতে গেছিল আর 2 জন এসেছে যারা। ওদের মধ্যে সব কথাই কোডে হচ্ছে, ফলে বোঝার কোনো উপায় নেই। খান সাহেব সবই শুনতে পাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না কিছুই। ওদিকে মিশকা আর রায়ানের সামনের গাড়িটা হঠাৎ দিক চেঞ্জ করলো। শহরের ভিতরে না গিয়ে পাশে একটা গ্রামের ভিতর ঢুকলো সেই গাড়ি। শুধু অনুসরণ করার ইনস্ট্রাকশন আছে, তাই রায়ানও গাড়ি ঘোরায়। মিশকা একবার চেষ্টা করে আদির সাথে যোগাযোগ করার, কিন্তু তাতে কোনো লাভ হয় না। গ্রামের মধ্যে ঢুকে হঠাৎই ভ্যানিশ হয়ে যায় সামনের গাড়িটা। বেশ কিছুটা দূর থেকে রায়ানরা ফলো করছিল, নইলে ওদের সন্দেহ হওয়ার চান্স থাকে। এতক্ষণ সামনেই ছিল, কিন্তু কোথায় গেল কিছুই বুঝতে পারল না ওরা। রাস্তার মাঝে গাড়িটা দাঁড় করিয়ে কি করবে ভাবছিল, ঠিক এমন সময় সন্ধ্যা মার্কা কতগুলো লোক এসে হামলে পড়ে গাড়ির ওপর। ওদের বের করে হাত পা চোখ বেঁধে নিয়ে যায় কোনো এক পুরনো বাড়ির গুদাম ঘরে। আদিদের সাথে ওদের সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে খান সাহেবও কোনো ট্রেস পাচ্ছে না ওদের। আদি আর আকাঙ্ক্ষা ওদের সামনের গাড়ি ফলো করে লোকেশন দেখে ফিরে আসে আদির বাড়িতে। খান সাহেব পুরোটা জানায় ওদের। শুনে আদি বিচলিত হলেও মুখে কিছু প্রকাশ করতে পারে না। তাহলে আদি, আমাদের এবার কি করণীয়? কিছুই তো বুঝতে পারছি না। ওরা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু কোথায় আছে সেটাই তো জানা মুশকিল। আচ্ছা, যতদূর লোকেশন ট্র্যাক করা গেছে সেখানে গিয়ে খোঁজ খবর নিলে হয় না? সে হয়, কিন্তু এসব করতে গিয়ে আমরা আসল লক্ষ্য থেকে সরে যাব, আর সেটাই বোধহয় ওদের প্ল্যান। তাহলে রায়ান আর মিশকার কি হবে? ওদের এভাবে বিপদের মধ্যে ফেলে রেখে দিতে পারি না আমরা, তাই না? দাঁড়াও, একটু ভাবতে দাও আমাকে। আজ রাতটুকু সময় দাও, একটু ভেবে দেখি সবটা। কাল সকালে আবার সবার সাথে দেখা হবে, দেখছি কি করা যায়। ওকে আদি, আমি উঠছি এবার। কাল সকালেই আবার আসবো তাহলে। সি ইউ টুমরো। 1 কাপ গরম কফি বানিয়ে দেবো? প্লিজ, যদি সম্ভব হয় প্লিজ দাও। এভাবে বলছো কেন? আমার মাথা কাজ করছে না আর। কি যে হবে। কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হয়ে ভাবো সবটা। এরপর ঠিক কি করতে হবে সেটা দেখো। নিশ্চয়ই পথ একটা বেরোবেই। তার মধ্যে যদি ওরা রায়ান আর মিশকাকে মেরে ফেলে? না, এত কাঁচা কাজ করবে না ওরা। রায়ান আর মিশকা ওদের কাছে টোপ, ওদের দিয়েই আমাদের শায়েস্তা করতে চাইছে। আসলে ওরা আমাদের কথা পুরোটাই জেনে গেছে, সম্ভবত তাই আমাদের ট্র্যাপে ফেলে কার্যসিদ্ধি করতে চাইছে। একদম ঠিক বলেছো তুমি, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু এভাবে আমাদের গোপন প্ল্যান লিক হলো কিভাবে? তবে কি খান সাহেব? আমি প্রথমেই এর জন্য বারণ করেছিলাম, শুনলে তো আমার কথা। এবার বোঝো। যাই হোক, এখন এসব ভেবে লাভ নেই। কফিটা খাও আর একটু ভাবো কি করবে। আমি সবসময় তোমার পাশে আছি, এটা মনে রেখো। থ্যাঙ্কস আকাঙ্ক্ষা, একটু সময় দাও আমায়, দেখছি কিভাবে এগোনো যায়। রাত বাড়ছে, তুমি এসো তাহলে। চিন্তা করো না, আমি ঠিক আছি। গুড মর্নিং গাইস। তাহলে আদি, কি ঠিক করলে? আমি আজ প্যাম অ্যাভিনিউ যাব, আর আকাঙ্ক্ষা তুমি যাবে রায়ানদের খুঁজতে। তোমার উপর আমার যথেষ্ট আস্থা আছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি তুমি সামলে নিতে পারবে, আমি জানি। আমিও যাব সাথে? না, তার কোনো প্রয়োজন পড়বে না। আপনি এখানেই থাকুন। আপনার বয়স হচ্ছে, এত দৌড়ঝাঁপ পারবেন না আপনি। আপনি এখান থেকে মনিটরিং করুন ডিভাইসগুলো। যদিও সবকটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে ওরা, তবু যদি কোনো সূত্র মেলে তো জানাবেন আমায়। আচ্ছা, তুমি যা বলবে। তবে একা আকাঙ্ক্ষাকে পাঠানোটা সেফ হবে কি? ওরা সংখ্যায় কতজন তাও আমরা জানি না। রায়ান এখন কি অবস্থায় আছে তাও জানা নেই। মানে রিস্ক হয়ে যাবে না তো? টিম লিড তো আমি করছি, আমাকে একটু ডিসিশন নেওয়ার সুযোগটা দিন।
আর আকাঙ্ক্ষা, তোমার কিছু বলার আছে? না আদি, আমি একদম প্রস্তুত। মিশনে যখন আছি সব রকম রিস্ক তো নিতেই হবে। ব্যাস, তবে বেরিয়ে পড়ো। আমি রেডি হয়ে বেরোচ্ছি। কাল রায়ানদের যতটা ট্রেস পাওয়া গেছে সেটার ব্লু প্রিন্ট তোমাকে ফরওয়ার্ড করেছি, দেখে নিও। সেই মতো যাও, আশা করি নিরাশ হবে না, কিছু ক্লু তো পাবেই। আচ্ছা, আমি আসছি তাহলে, তুমিও সাবধানে থেকো। বেস্ট অফ লাক আকাঙ্ক্ষা। আসি। এরপর আদি বেরিয়ে যায় পাম অ্যাভিনিউর দিকে। আশ্চর্য, যেখানে কাল ওরা দেখে গিয়েছিল গাড়ি ঢুকতে, আজ কেউ নেই। বাড়ি তালা বন্ধ। আশেপাশের কেউ কোনো হদিশ পর্যন্ত দিতে পারল না। আদি বুঝল যে ওরা ট্র্যাপে পড়েছে। তবে সময় নষ্ট না করে আকাঙ্ক্ষার রুটে বেরিয়ে পড়ল আদি। যদিও কথা ছিল কোনো সিগন্যাল দিলে তবে আদি যাবে, কিন্তু এখন আর অপেক্ষা করার রিস্ক নিতে পারল না সে। রায়ান, মিশকা অলরেডি ওদের করায়ত্ত। আবার আকাঙ্ক্ষার কিছু হলো কিনা কিছুই বুঝতে পারছে না আদি। আকাঙ্ক্ষাকে ফোন করেও পাওয়া যায়নি, তাই ওল্ড দিল্লির উদ্দেশ্যেই রওনা দিল আদি। মিনিট 25 পর আকাঙ্ক্ষার সাদা গাড়িটা পথের ধারে দেখতে পেল সে। তৎক্ষণাৎ সেখানে যেতেই দেখতে পেল গাড়িখানা ফাঁকা। আকাঙ্ক্ষা কোথাও নেই। যা ভয় পেয়েছিল সেটাই হয়েছে। এখন কোথায় খুঁজবে ও সকলকে? না, বিপদে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নিজেকেই বোঝালো আদি। আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। নিরাশ হয়ে ফিরে এলো সে। এরপর নিজের ল্যাপটপ অন করলো। আকাঙ্ক্ষার ফোনে একটা চিপ অ্যাড করা আছে, যাতে ফোন সুইচ অফ বা সিম চেঞ্জ করলেও লোকেশন জানা যাবে। ল্যাপটপ খুলে এআইকে কাজে লাগিয়ে লোকেশন ট্র্যাক করলো আদি। মানে প্রথম পদক্ষেপ জিতে গেছে। এরপর গাড়ি নিয়ে সোজা লোকেশনে হাজির হলো, কিন্তু এখানেও হতাশ হতে হলো আদিকে। রাস্তার মাঝে কোথাও কিচ্ছু নেই, বাড়ি ঘর কিচ্ছু না। অনেকটা খুঁজে পাশের ঝোপ থেকে আকাঙ্ক্ষার ফোনটা খুঁজে পেল সে। তখনই আবার খান সাহেবের ফোন এলো। এই লোকেশনে? কেন, কি হয়েছে? কেন, সেখানে কি হবে? আমি আসলে... খান সাহেব ফোন রেখে দিয়ে হোয়াটসঅ্যাপে একটা লোকেশন সেন্ড করলেন, যেটা আবার আদি যেখানে আছে তার থেকে ঘন্টা খানেকের দূরে। আদি ভাবল, কি অদ্ভুত, হঠাৎ বন্ধিয়া গ্রামে যাব কেন? তবে কি সেখানেই মিলবে রহস্যের সূত্র? কিন্তু খান সাহেব কিভাবে জানলেন সেখানকার কথা? যাই হোক, আদি তৎক্ষণাৎ রওনা দিল বন্ধিয়া গ্রামের দিকে। ঘণ্টাখানেকের রাস্তা, প্রায় 40 মিনিটে পৌঁছে গেল সে। সাধারণ একটা গ্রাম, বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর, কিন্তু ছিমছাম। কিন্তু এবার আবার মেসেজ এলো আদির কাছে যে সোজা 13 নম্বর বাড়িটায় চলে যাও। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে এসে চলে গেল 13 নম্বর বাড়ির দিকে। দরজায় জোরে ধাক্কা দিতে খুলে গেল। আদি দেখল রায়ান আর মিশকা রয়েছে মেঝেতে পড়ে। ওদের হাত দুটো পিছমোড়া করে বাঁধা, পায়েও দড়ি বাঁধা। রায়ান, 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 মিশকা, মিশকা, রায়ান, ফিরে ওঠ। অনেক ডাকার পরও উঠছে না দেখে চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো আদি। রায়ান সাড়া দিল চোখ খুলে। কিরে, তোদের এই অবস্থা কি করে হলো? আর আকাঙ্ক্ষা কোথায়? কি জানি ক্যাপ্টেন, সেদিন আমাদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে আমরা যাদের ফলো করছিলাম তাদের খুঁজছিলাম, কিন্তু তারপর কয়েকজন এসে নামতে বলল। তারপর আর কিচ্ছু মনে নেই। কিন্তু আকাঙ্ক্ষাদি তো আসেনি আমাদের সাথে। ও তোদের খুঁজতে বেরিয়েছিল, আমি বলেছিলাম, কিন্তু দেখছি একা ছাড়াটা উচিত হয়নি। যাই হোক, আস্তে আস্তে ওঠার চেষ্টা কর। আমি হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছি তোদের। মিশকা তো জ্ঞান আসেনি, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ধর একটু তুইও। হ্যাঁ হ্যাঁ, চলো, আমিও হেল্প করছি। এরপর ডাক্তারের চেম্বারে। কি বুঝছেন ডক্টর? দেখো, ওদের হয়তো পিছন থেকে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল। রায়ান আপাতত বিপদ মুক্ত, একটু মাথা ঝিমঝিম করছে, ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে কালকের মধ্যে। আর মিশকার খবর কি? ওর ক্ষেত্রে ক্লোরোফর্মের মাত্রা বোধহয় বেশি হয়ে গিয়েছিল। এখনো জ্ঞান আসেনি, কিন্তু এসে যাবে তাড়াতাড়ি, একটু ওয়েট করো।
ইতিমধ্যে একজন নার্স বেরিয়ে এসে জানায় মিশকার জ্ঞান এসেছে। ডক্টরও ভিতরে চলেছেন। কিছুক্ষণ পর এসে জানায় মিশকা একদম ঠিক আছে, তবে আজকের দিনটা হাসপাতালে রাখা হবে, কাল ছুটি পাবে সে। এ কথা শোনার পর আদি একটু নিশ্চিন্ত হয়, কিন্তু আকাঙ্ক্ষার যে কি হলো সেটাই ভাবতে থাকে সে। রায়ান আর আদি ফিরে আসে বাড়িতে। সেখানে খান সাহেব ছিল না। সেটা দেখে আরো অবাক হয় আদি। কি হলো? খান সাহেবকে বললাম সিস্টেম অপারেট করতে, উনি চলে গেলেন। একবার জানালেন না আমার পর্যন্ত। ক্যাপ্টেন, এসব ছাড়ো তুমি, আগে ভাবো আকাঙ্ক্ষা দিয়ে কি হবে। হ্যাঁ, সে তো ভাবছি, কিন্তু এই খান সাহেব ভীষণ মিস্ট্রিয়াস, জানিস তো। সকালে তোদের খবর তো উনিই দিলেন, তারপর কোনো খোঁজও নিলেন না। এখন দেখি এখানেও নেই, কোথায় যে গেলেন কে জানে। বাদ দাও, ওনাকে নিয়ে আর ভেবো না। আমারও যথেষ্ট সন্দেহ আছে ওনার উপর। নেহাত তুমি ওনাকে দলে নিয়েছো তাই। সেদিন আকাঙ্ক্ষাদির কথা শুনলেই ভালো হতো। আচ্ছা যা, তুই আমার ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি দেখি কি খাবারের বন্দোবস্ত করা যায়। পরের দিন সকালে। গুড মর্নিং ক্যাপ্টেন। আরে ক্যাপ্টেন কোথায় গেল এত ভোরে? ভোরে উঠেই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে আদির ফোনে। আকাঙ্ক্ষাকে ফিরে পেতে হলে এখানে চলে আসো। নিচে একটা অ্যাড্রেস দেওয়া। মেসেজটা পাওয়া মাত্রই আদি ছোটে সেই ঠিকানায়। বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। মেসেজের কথা মতো আদিও সেই গাড়ি চেপে বেরিয়ে যায়। গাড়ির চারদিকে কালো কাঁচে ঢাকা, তাই কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না আদি। ঘন্টা তিনেকের পর গাড়িটা থামে একটা পুরো বাড়ির সামনে। রাস্তায় গাড়ির চালকের সাথে কথা বলতে চাইলেও সে নির্বিকার। অগত্যা চুপচাপ ছিল আদি। গাড়ি থামতেই আদি দরজা খুলে ছুঁড় দেয় বাড়ির ভিতরে। ভিতরে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। এ তো রাজপ্রাসাদ একটা। বাইরের আবরণ দেখে বোঝার উপায় নেই যে ভিতরে এই এলাহি আয়োজন। দরজাও খোলা ছিল। ভিতরে অনেকবার ডাকলেও কেউ সাড়া দেয় না। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। একটা সিঁড়ি ছিল সামনে। সেখান থেকে উঠে প্রথম ঘরে পৌঁছতেই অদৃশ্য কেউ যেন গম গম করে বলে ওঠে, ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার আদিদেব বর্মন, ওয়েলকাম। কাউকে দেখতে না পেয়ে আদি একটু নার্ভাস হয়, তবে গলা যতটা সম্ভব সহজ করে সে বলে, কে আপনি? আর এভাবে লুকোচুরি খেলার মানে কি? ব্যক্তি লুকোচুরি তো নয়, ইন্টারকমের কথা বলছি, বুঝছেন? ইন্টারকম। আপনাকে আমি ঠিকই দেখতে পাচ্ছি, শুধু আপনি আমাকে দেখতে পাবেন না। সে তো বুঝেছি, কিন্তু সকাল সকাল ডেকে এনে এরকম রসিকতার মানে কি আমি তো বুঝলাম না। কে আপনি ঠিক করে বলুন। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান। এতদিনের খেলা এত সহজে শেষ করলে হয় বলুন তো? সে কবে থেকে আমাদের ইমেল আড়ি পেতে দেখছেন, বুঝছেন, জানছেন, কত ইনফরমেশন আপনার কাছে আছে বলুন তো? ও, আপনি তাহলে মিস্টার ডিসুজা? আরে না না, তিনি অনেক ওপরের লোক, আমি তার কর্মচারী। আপনি আমাদের কথা এত বেশি জেনে গেছেন যে সরাসরি আপনার সামনে আসতে পারলাম। আমার লোকেদের আপনি আটকে রেখেছেন কেন? আটকে? এমা ছি 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 ছি, আটকে রাখিনি তো, দুজনকে তো ছেড়ে দিয়েছি। একজন একটু বেশি বেগরবাই করছিল, তাই একটু রোগড়ে দিয়েছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একজন সম্মানিত মহিলা সম্পর্কে কি আজে বাজে কথা বলছেন আপনি? আকাঙ্ক্ষা কোথায় সেটা বলুন। ও সম্মানিত, সম্মানিত, সরি 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 সরি, মান দিয়ে কথা বলতে হবে, তাও আবার আড়ি পাতা লোকেদের সাথে। হ্যাঁ, আগে আকাঙ্ক্ষা কোথায় সেটা বলুন। হ্যাঁ, আকাঙ্ক্ষা কোথায় সে তো বলুন, তার জন্যই তো আপনাকে এখানে নিয়ে আসা। আচ্ছা, তার আগে আমাদের সম্পর্কে যা যা জেনেছি সব ইনফরমেশন ফেরত দিন তো। আর আমাদের যে প্ল্যানটা সেটা বলুন, নইলে আপনার যে বেঁচে থাকা রিস্ক আছে। ইউ কাওয়ার্ড! আমাদের এভাবে বন্দি করে প্ল্যান জানতে চাও? দম থাকলে সামনে এসে লড়ো, বুঝবো কত পাওয়ার তোমাদের। অন্য দেশে এসে লুকিয়ে শয়তানি করে যাবে, আর আমরা তোমায় ছেড়ে দেবো ভেবেছো? আহা, অত চড়ছেন কেন আদিদেব বাবু? বিপুল, সমঝোতা করব বলেই তো ডেকে আনলাম। ঠিক আছে,
ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আটকে দেখান 29শে এপ্রিল ভারতের 3টে মেগা সিটিতে ব্লাস্ট হবে একই দিনে একই সময়। দেখি আপনাদের কত ক্ষমতা। তবে এটাই শেষ নয়, এটা শুরু। এরপর বড় সড়ো ধামাকার জন্য তৈরি থাকবেন। আর ভেবেছিলাম একটা ফয়সালা করে নেব, কিন্তু আপনি তার রাস্তা রাখেন। এবার যা হবে অন দি স্পট। আপনি এখন আসতে পারেন, বাইরে গাড়ি অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু আকাঙ্ক্ষা, তার কি খবর? আপনার মুরত থাকলে নিজেই খুঁজে নিন, দেখি কেমন শায়েস্তা করতে পারেন আমাদের। দেখি। কিচ্ছু করতে পারবেন না, বুঝলেন? কিচ্ছু করতে পারবেন না। আমাদের হাত না অনেক লম্বা, বুঝেছেন? গুড বাই। বেরিয়ে আসে সেই ঘর থেকে। অপমানে চোখ মুখ লাল হয়ে গেছে। ভাবে বদলা তো নিতেই হবে, কিন্তু কিভাবে সেটাই বুঝে উঠতে পারে না সে। যাই হোক, বাইরে থাকা সেই একই গাড়িতে চড়ে আবার বাড়ি ফিরে আসে আদি। আসার সাথে সাথেই রায়ান বলে ওঠে, আরে তুমি তো আজব লোক ক্যাপ্টেন, সেই ভোরবেলা বেরিয়ে গেছো, একবার ইনফর্ম তো করে যাবে আমায়। কি দুশ্চিন্তা হচ্ছিল? ওদিকে হাসপাতাল থেকে ফোন করেছিল, মিশকাকে ওরা ছেড়ে দিয়েছে, ওর মা বাবা গেছিল সেখানে। আপাতত 2 দিন বেড রেস্ট দিয়েছে ডাক্তার। মিশকা বলল ও আপাতত সুস্থই আছে, 2 দিন পরেই আসবে এখানে। আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু শোন রায়ান, আমরা বড় বিপদে ফেসে গেছি রে। কেন ক্যাপ্টেন, কি হলো আবার? সবটাই খুলে বলছি তোকে, সকাল থেকে যা যা ঘটেছে। তাহলে তো খুব বিপদ। কি করবে এবার? কমিশনার সাহেবের সঙ্গে কথা বলতে হবে। আর্ন পুলিশ ফোর্স দরকার, আর একসাথে 3টে সিটিতে কিভাবে কি করব কিছুই জানি না। তাহলে চেষ্টা তো করতেই হবে, জান প্রাণ লড়িয়ে দিতে হবে, যে করেই হোক ওদের ট্রেস করতেই হবে আমাদেরকে। রায়ান, তাড়াতাড়ি অফিস ঘরে আয় আমার, দেখি কি করা যায়। ওকে ক্যাপ্টেন। সবই তো শুনলি, এবার কি করা যায় বলতো? 3টে মেগা সিটিতে ব্লাস্ট, শুধু এটুকু ক্লু দিয়ে কি আদৌ কিছু করা যাবে ক্যাপ্টেন? নেই মামার চেয়ে কানা মামা ভালো নয় কি? 3টে মেগা সিটি মানে যেগুলো কমন সেগুলোই যদি ধরি, তাহলে দিল্লি, মুম্বাই আর কলকাতা হতে পারে। অন্যগুলো বাদ দেবে? আপাতত এটা ধরেই এগোই, কারণ এগুলো অনেক রিসোর্সের কেন্দ্রস্থল আর পপুলার, ফলে লোক এতে বেশি। এখানে কিছু হলে সারা দেশে খবর ছড়াবে, এমনকি দেশের বাইরেও। যেটা ওদের মূল লক্ষ্য, ভারতকে পর্যদস্ত করা। ও আর একটা ক্লু হলো 29শে এপ্রিল, কিন্তু ওই দিনটাই কেন বেছে নিল ওরা? র্যান্ডম হয়তো বেছেছে। না রায়ান, আমার তা মনে হয় না। ওরা অনেক আটঘাট বেঁধেই কাজে নেমেছে, তাই একটা ডেট ফাইনাল করা ওদের কাছে খুব ভাইটাল। তাহলে ভেবেছো কিছু এটা নিয়ে? দেখ, যদি এভাবে সাজাই 29/4, দেখ যদি এভাবে সাজাই 29-4-2025, তাহলে আমরা সাধারণত সালের শেষ 2টো ডিজিট লিখি। তাহলে হবে 29-4-25, মানে 29 থেকে 4 বিয়োগ করলে হয় 25। আর হতে পারে 25 বা 7 ওদের লাকি সংখ্যা। বিদেশিরা এসব সংখ্যাতত্ত্ব খুব মানে। আচ্ছা, যদি সেটাই হয়, তবে এটা ধরে আর এগোবো কি করে? এই 7 অথবা 25ই হলো মোক্ষম অস্ত্র। ওরা ডেট যদি এভাবে সাজায়, তাহলে ব্লাস্টের লোকেশনও নিশ্চয়ই এভাবে আগে থেকে বেঁচে রেখেছে। আমাদের সেটাই পয়েন্ট আউট করতে হবে। জিও ক্যাপ্টেন, কি বুদ্ধি তোমার! দাঁড়া, আগেই লাফাস না। দেখি এই 3টে শহরের মেন জায়গাগুলো, তারপর সেখানকার রোড নাম্বার বা নামের স্পেলিংগুলো দেখে মেলাতে হবে, যেগুলো 25 বা 7-এ আসে। আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। তুমি দাও ওটা আমায়, আমি করে দিচ্ছি। বরঞ্চ তুমি একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমার খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে রে। যেভাবে অপমানিত হলাম, তারপর আর খাওয়ার গলা দিয়ে নামবে না। ক্যাপ্টেন, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তবু বলবো পেটে অল্প কিছু দাও। আচ্ছা, আমি কফি আর স্যান্ডউইচ আনছি, সেটুকু অন্তত খেয়ে নাও।
একে তো এই চাপ, তার উপর আকাঙ্ক্ষা মিসিং, আর ভালো লাগছে না আমার। সব ঠিক হয়ে যাবে ক্যাপ্টেন, তুমি শুধু মনে জোর রাখো, আমরা ঠিক পারবো। বলছিস? আলবাত, পারতে আমাদের হবেই। অনেক জোর পাই রে তোর কথায়। তুই শুধু আমার টিমমেট নোস, আমার ভাইও বটে। থাক, আর কিছু বলতে হবে না, এবার ফ্রেশ হয়ে আসো, আমি খাবারটা আনি। আমিও কিছু খাইনি যে। আচ্ছা আন, আমি এসে তাহলে কমিশনার সাহেবের সাথে যোগাযোগ করি। তুই এই রোডগুলো দেখে রাখ, তারপর দেখছি কি করা যায়। জো হুকুম ক্যাপ্টেন। সারাদিন কম্পিউটারে অ্যানালাইজ করে ওরা 3টে শহরের মোট 15টা স্পট খুঁজে পায় যেগুলোতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। কমিশনার সাহেবের সাথেও আদির কথা হয়ে গেছে। উনি সব জায়গায় পুলিশি পাহারার বন্দোবস্ত করে দেবেন বলেছেন। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তাব দিয়েছে আদি। হাতে আর মাত্র 3 দিন। এর মধ্যে সবটা কিভাবে হবে জানা নেই ওদের কারোরই। তার মধ্যে আকাঙ্ক্ষার কোনো খোঁজ পায়নি ওরা। আদি আর রায়ান সারাদিন অফিস ঘরে বসে আলোচনা করছে, বিভিন্নভাবে অপরাধীদের ট্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। পরের দিন 27শে এপ্রিল, আদি আর রায়ান তখন অফিসে আলোচনায় ব্যস্ত। হঠাৎ মিশকার আগমন। আরে মিশকা, তুই এখানে? তোকে তো ডক্টর বেড রেস্ট দিয়েছিল 2 দিন। ধুর, কত আর রেস্ট নেব, বাড়ি বসে বোরিং লাগছিল, তাই চলে এলাম। শরীর ঠিক আছে তো তোর? একদম ফার্স্ট ক্লাস। ভালো করেছিস এসে। বস, শুনে নে রায়ানের কাছে কি ঘটেছে। সব আপডেট আমি নিয়ে রেখেছি রায়ানের থেকে ক্যাপ্টেন। তুমি শুধু বলো আমি কিভাবে হেল্প করতে পারি তোমাদের। এত বড় কাজে কিছু একটু সাহায্য করতে পারলে ধন্য হব আমি। দেখ, সবই তো শুনেছিস তাহলে। এবার আমরা মোট 15টা জায়গা পয়েন্ট আউট করেছি। সেখানে সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজ চলছে, কিন্তু ওদের গতিবিধি কি করে বুঝবো? তোর মাথায় কিছু আছে? দেখো ক্যাপ্টেন, সাইকোলজি বলে অপরাধী যতই চালাক হোক না কেন, ওভার কনফিডেন্সে কিছু না কিছু ভুল করেই ফেলে। মানে? যে নাম্বার দিয়ে তোমাকে মেসেজ করা হয়েছিল আগের দিন, সেটা ট্র্যাক করা গেছে। ধূপগড়ের কাছে কোনো একটা লোকেশন বলছে। ফোন সুইচ অফ ছিল, কিন্তু তোমাকে মেসেজ করার পর কিছুক্ষণ চালু রেখেছিল। সেটাই ভুল করে ফেলেছে। আমি কমিশনার সাহেবের সাথে যোগাযোগ করে ওইখানে নজরবন্দি করার ব্যবস্থা করেছি। সবটাই গুপ্তভাবে, ওরা কেউ জানে না। কিন্তু তুই কিভাবে নাম্বার পেলি? তোমার ফোন আর ল্যাপটপ তো কানেক্টেড। তুমি মিসিং দেখে রায়ান ফোন করেছিল আমায়। আমি ওকে বলি ল্যাপটপ থেকে খুঁজে দেখতে কোনো ফোন বা মেসেজ এসছে কিনা। তারপর তো বাকিটা শুনলে। কামাল করেছিস তো, তোর বুদ্ধির তারিফ করতেই হচ্ছে। তবে দেরি কিসের, চ সবাই মিলে বেরিয়ে পড়ি। তাই চলো, আমি ওই জন্য সকাল সকাল চলে এসেছি এইসব জানাবো বলে। যদিও রায়ান জানে পুরোটাই, তুমি এদিকে ব্যস্ত ছিলে তাই আর বিরক্ত করিনি। বেশ করেছো, এবার চলো সবাই, দেখি যদি ওখানে আকাঙ্ক্ষার কোনো খোঁজ পাই। এবার সবাই মিলে আদির গাড়িতে রওনা দেয় ধূপগড়ের উদ্দেশ্যে। গুগল ম্যাপে মিশকা লক্ষ্য রাখে লোকেশনের দিকে। কমিশনার সাহেবকে ইতিমধ্যে ফোন করে আদি জানায় সবটা। দেখে এটা সেই জায়গা নয় যেখানে ওকে নিয়ে আসা হয়েছিল, বরং একটা পুরনো কবরখানার গুদাম ঘরের মতো জায়গা। যাই হোক, আদিরা আসতেই কমিশনারের নিয়োগ করা লোক ওদের সাথে যোগাযোগ করে নেয়। তারপর সবাই মিলে যায় বন্ধ গুদাম ঘরের ভিতরে। লাথি মেরে আদি ভেঙে ফেলে গুদামের দরজা। সেখানে 4-5 জন লোক ছিল। তাদের মধ্যে একজন হকচকিয়ে জিজ্ঞাসা করে, কে রে? রিস্তে মে হাম তোমারে বাপ লাগতে হ্যায়। তবে রে, ভাষণ হচ্ছে সালা, দেব নাকি পাঠিয়ে? এই বলে সবাই মিলে তেড়ে আসে আদির দিকে। হাতে সকলেরই হকি স্টিক আর চপার। আদির সাথে রায়ান আর অন্যান্যরা এগিয়ে যায়। প্রচুর মারপিট চলে। এর মধ্যে একজন মিশকার দিকে তাক করে রিভলভার তুলে। মিশকা ভয় সিটিয়ে যায়, বাকিরা থেমে যায়। বেশি ফাদরামি করলে সব কটাকে শেষ করে দেব, আর আগে মেয়েটাকে। ওকে ছেড়ে দে, সাহস থাকলে আমাদের সঙ্গে লড়াই করে দেখা। সাহসের আর কি দেখলি? হ্যাঁ, হাত উঁচু কর। সব টিকটিকিগিরি করা আমাদের ওপর। বসকে জানাচ্ছি সব। এক পায়ে গেলেই মেয়েটাকে শুট করবো বলে দিলাম।
হাতে চুড়ি পরে আছিস নাকি বে? বাদ সব কটাকে। আমি বসকে ফোন লাগাচ্ছি, বসের কথা মতো এদের ব্যবস্থা নিতে হবে। খুব ভুল করেছিস তোরা, মেয়েটাকে ছাড় তোরা। ছাড়বো তো বটেই, আগে একটু আমোদ করি। ইউ স্কাউন্ড্রেল, ছাড় ওকে বলছি। বেশি তোড়পিও না শোনা, অত তেজ বস পছন্দ করেন না। মেনির মতো মিউ মিউ করবে। হ্যাঁ, একবার ছড়া পাই একদম স্বর্গের টিকিট হাতে ধরিয়ে ছাড়বো শোনা, একটু অপেক্ষা করো। ঠিক এমন সময় কোথা থেকে দড়ি ধরে সিনেমার মতো এন্ট্রি নেন খান সাহেব। ওকে দেখে আদিরা তো অবাক। তুমি আবার কে জাদু? হ্যাঁ, তোর জম বলেই নাক বরাবর সজোরে খুশি মারেন। অন্য লোকগুলো এগিয়ে আসে খান সাহেবকে মারতে। এরই মধ্যে আদি আর রায়ান নিজেদের ছাড়ানোর চেষ্টা করতে থাকে, আর তখনই দুমদাম করে তীব্র গতিতে গুলি করে গুন্ডাগুলোকে ধরাশায়ী করে দেয় আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে দেখে আদি ও বাকি সকলেই খুব খুশি হয়। এরপর খান সাহেব এসে আদি, রায়ান ও বাকি সকলকে মুক্ত করেন। আকাঙ্ক্ষা তুমি এখানে? আর খান সাহেব আপনি বা কোথায় ছিলেন? আদি সবটাই খান সাহেবের কৃতিত্ব। আমাকে একটা পোড়ো বাড়িতে রাখা হয়েছিল, যার ভিতরটা রাজপ্রাসাদের মতো। যাই হোক, সেখানে খান সাহেব পৌঁছান আর আমাকে মুক্ত করেন। তারপর এখানকার কথা বলেন উনি। বলেন তোমাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা দুজনে এখানে চলে আসি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। খান সাহেব এত কিছু জানলেন কিভাবে? উনি তো গত দুদিন আমার ওখানেও যাননি। কি করে যাই বলো? তোমরা যে আমাকে গাদ্দার ভাবছিলে। এমা ছি ছি, এমন ভাবে বলবেন না প্লিজ। আদি, আমি একজন র এজেন্ট ছিলাম, প্রায় 20 বছর ধরে এই লাইনে আছি, বুঝতে পারি সবই। আসলে কি বলতো, আমার পদবি দেখেই সবাই আমাকে জাজ করে। দেশের নুন খেয়ে বেইমানি করার বান্দা আমি নই। তোমাদের সেদিনের আচরণেই আমি সবটা বুঝে গেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার খান। আসলে সেদিন এমনভাবে সব কিছু ঘটে গেল, আমার মাথার একদম ঠিক ছিল না। প্লিজ কিছু মনে করবেন না। আরে ঠিক আছে, তোমরা বয়সে অনেকটাই ছোট আমার চেয়ে, ভাই বোনের মতো। আমি কিছু মনে করিনি। তবে এবার শিগগিরই চলো, বাকি কথা গাড়িতে হবে। এখানে বেশিক্ষণ থাকা সেফ নয়। হ্যাঁ একদম ঠিকই বলেছেন আপনি। চলো সবাই। তবে তার আগে এই গুন্ডাদের ফোনগুলো নিয়ে নিতে হবে, যদি কিছু পাওয়া যায়। এরপর কমিশনার সাহেবের নিয়োগ করা পুলিশ বাহিনীকে বিদায় জানিয়ে ওরা 5 জন রওনা দেয় আদির বাড়ির দিকে। রাত তখন প্রায় 1:45। মিশকা ও আকাঙ্ক্ষাকে ওদের বাড়িতে ড্রপ করে আদিরা 3 জন ওর বাড়িতে যায়। সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই ফিরে আর কোনো কথা না বাড়িয়ে সকলেই ঘুমিয়ে পড়ে। সকালে সবারই একটু দেরি করেই ঘুম ভাঙে। সবার আগে আদি ওঠে, তারপর ফ্রেশ হয়ে সকলের জন্য কফি আর স্যান্ডউইচ বানিয়ে এনে ডাক দেয় রায়ান ও খান সাহেবকে। ওরা উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর কফি টফি খেয়ে লেগে পড়ে কাজে। খান সাহেব, কাল যা শুনলাম, আসার পথে খুব সাংঘাতিক কাজ করেছেন আপনি। আগে ওই দুষ্কৃতীদের ডেরায় যাওয়া, তারপর ওদের ওখান থেকে আকাঙ্ক্ষার খোঁজ পাওয়া, এত সব কিছু করলেন কিভাবে? আবার মাঝে কমিশনার সাহেবের সাথেও কথা বলে আপনি আমাদের ওই ধূপগড়ে যাওয়ার প্ল্যানও শুনে নিয়েছিলেন না? আসলে বিপদ যে গুরুতর তা আমি প্রথম থেকেই আঁচ করেছিলাম। সেদিন ওই জন্যই আকাঙ্ক্ষার একা যাওয়ার কথাতে মানা করছিলাম। তারপরেও চলে গেল, তুমিও বেরোলে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। মনে হলো আকাঙ্ক্ষার কোনো বিপদ যদি ঘটে, তাই ওর পিছু নিই। আমার বেরোতে কিছুটা দেরি হয়ে গেছিল, তাই ওর কাছে পৌঁছানোর আগেই ওকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। আমি তারপর ওদের পিছু নিই, ওদের আস্তানা দেখে আসি, নজর রাখি কখন ওদের গার্ড ঢিলে দেয় সেদিকে। বাড়ির ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই নজর রাখছিলাম। তারপর কায়দা করে হোটেল খালাসির বেশে খাবার দিতে ওদের ডেরায় ঢুকি। তখন দুপুরবেলা সবাই খেয়ে একটু জিরোতে ব্যস্ত, সেই ফাঁকে আমি আকাঙ্ক্ষাকে নিয়ে পালিয়ে আসি। কেউ তখনও টের পায়নি, হয়তো টের পেলে ওই ধূপগড়ের ডেরায় ওদের সন্ধান পেতে না কারো। পরে হয়তো জানতে পেরেছিল, তাই ওই সাগরেদের কথা মতো ওর বস আসার কথাও বলেছিল বটে, কিন্তু আসেনি। সেই জন্যই তো খানিকক্ষণ অপেক্ষা করছিলাম, ওই বসকে ধরতে পারলেও কিছুটা কাজ এগোতো। এইদিকে তো আর এক ফ্যাসাদ। কেন, কি হলো আবার? ওহ, তুমি এসে গেছো। 2 দিন আগেই জানতে পারলাম 29 তারিখ 3টে বড় শহরে একসাথে বোম ব্লাস্টের পরিকল্পনা করেছে ওরা।
তাহলে এখন উপায়? কমিশনার সাহেবকে বলেছি, উনি 3টে শহরেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেছেন, কিন্তু আমার তো দুশ্চিন্তা অন্য জায়গায়। কেন? কিসের দুশ্চিন্তা? আমি আর রায়ান মিলে কিছু সংখ্যাতত্ত্ব পদ্ধতিতে কিছু জায়গা পয়েন্ট আউট করেছি, মোট 15টা জায়গা। কিন্তু যদি সেটা না হয়, যদি ব্লাস্ট অন্য কোথাও হয়, কি সর্বনাশ হবে ভাবতে পারছো সকলে? ক্যাপ্টেন, অত টেনশন নিও না, দেখো সব সামাল দেওয়া যাবে। আমাদের টিমমেট যখন সবাই এসে পড়েছে তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ একদম, আমিও হাজির। সকলে মিলে এবার ব্যাটাদের উচিত শিক্ষা দেব। নিশ্চয়ই, কমিশনার সাহেবও খুবই এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। দেখো, আমরা মিস্ট্রি সলভ করতে পারবোই। পারতে আমাদের হবেই খান সাহেব। ভারতের এতগুলো মানুষের জীবনের বাজি, আর এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আপনি। থ্যাংক ইউ আ লট। আমরা তো একটা টিম আদি, এখানে আবার থ্যাঙ্কস কিসের? ওসব ভুলে চলো জোর কদমে কাজে লেগে পড়ি যে যা। খান সাহেব, আমিও দুঃখিত আপনার সাথে মিসবিহেভ করার জন্য। আমাকে ক্ষমা করবেন। এমনিতে তো ক্ষমা করব না, এক কাপ চা খাওয়ালে করতে পারি। খান সাহেবের কথায় বাকি সকলেও হেসে উঠল। তারপর আকাঙ্ক্ষা চা করে আনলো সকলের জন্য। চা পর্ব সেরে সকলে মিলে লেগে পড়ল কাজে। রায়ান আর মিশকা ধূপগড় থেকে আনা মোবাইলের ডাটাগুলো চেক করতে লাগল। আকাঙ্ক্ষা আর খান সাহেব দেখতে লাগলেন সম্ভাব্য ব্লাস্টের জায়গাগুলোর লোকেশন ও সেখানকার ব্যবস্থাপনা। ইতিমধ্যে সেখানে সিসিটিভি লাগানো হয়েছে। দিল্লির পুলিশ কন্ট্রোল অফিসে সেগুলোর ফুটেজ দেখা যাচ্ছে। সেটার সাথেই লিঙ্ক আপ রয়েছে আদির অফিসের কম্পিউটার, ফলে ওরাও নজর রাখতে পারবে সেখানকার খুঁটিনাটি। তবে মিশন যেহেতু গোপনীয়, তাই পুলিশ ডিপার্টমেন্টের বেশি লোককে এতে লাগানো হয়নি। 2 জন সেখানে আছে, তাই অতিরিক্ত সাবধানতা নেওয়ার জন্যই ওরাও নজর রাখছিল। আদি কমিশনার সাহেবের সাথে ফোন করে পুরো ঘটনা সবিস্তারে বলে। পুরোটা শুনে উনি কিছুটা নিশ্চিন্ত হন যে সকলকে উদ্ধার করা গেছে, কিন্তু উদ্বিগ্ন হন আগামী পদক্ষেপ ভেবে। আদি ওনাকে আশ্বস্ত করে এই বলে যে ওরা পুরোটা হ্যান্ডেল করতে পারবে। এইভাবে ফোনে বেশ কিছুক্ষণ আলোচনার পর আদি সকলকে ডাকে। সকলকে আমি কিছু কথা বলতে চাই, সবাই মন দিয়ে শোনো। আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। এখনই কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়েছে। প্রথমেই আমরা জিতে গেছি এরকম ভাবনা কেউ মনেও এলো না। জানবে ওরা আমাদের সব প্ল্যান জেনে গিয়েছিল, ফলে ওরা কিন্তু কেউ বোকা নয়, বরং ধুরন্ধর। সে মানলাম, কিন্তু আমরা তো এগিয়েই আছি কিছুটা। ওদের প্ল্যান জেনে গেছি, সেই মতো প্রোটেকশন নিচ্ছি। তাহলে এই ভাবনাটাই ভুল, আর ওরা এটাই আমাদের বুঝিয়ে পথভ্রষ্ট করতে চায়। আসলে এই যে আমাদের টিম ভাঙা, আবার সেটা জুড়ে যাওয়া, এসবই ওদের প্ল্যান। ওরা এসব করে আমাদের এনগেজ করে রাখতে চেয়েছিল, যাতে ওদের মুভ আমরা ট্র্যাক না করতে পারি। এতে ওদের লাভ? এভাবে আমাদের নানাভাবে এনগেজ করে রেখে ওরা আড়ালে আরো বড় কোনো পরিকল্পনা করছে বলেই আমার মনে হয়। কিন্তু এর কারণ কি? মানে ওদের আসল উদ্দেশ্যটা কি? সেটাই তো আমাদের জানতে হবে রায়ান। শুধু ছোটখাটো বোম ব্লাস্টের জন্য শুধু রাশিয়া থেকে টিম নিয়ে ওরা আসতো না। আসলে ওরা জানতো আমরা ওদের সম্পর্কে কিছু জানতে পেরেছি, তাই আমাদের নজর ঘোরানোর জন্য ওরা এইসব করেছে। সবটাই আইওয়াস তাহলে? হয়তো বা। আমার মনে হয় আসল ঘটনা থেকে নজর সরানো আর আমাদের বিভ্রান্ত করার জন্য এটা ওরা করেছে। এই যে চ্যালেঞ্জ দেওয়া, এটা ওদের সাজানো গেম। ওরা জানে এটুকু আমরা উদ্ধার করতে পারবোই। তার মানে এসব কিছু সত্যি নয়? বোম ব্লাস্ট সব মিথ্যে? না, মিথ্যে হবে কেন? ওটা খালি ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ। ক্যাপ্টেন, কি সব বলছো? আমার সব গুলিয়ে যাচ্ছে। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে আদি, সবটাই ওদের প্ল্যান। তবে একদিকে ভালোই হয়েছে, ওদের এসব ডামাডোলে আমাদের একতা মজবুত হয়েছে। ফিউরিয়াস 5 হয়ে আমরাও দেখিয়ে দেবো হাম কিসি সে কম নেই। একদম। তুমি শুধু বলো আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। 29 তারিখ আগে বোম ব্লাস্টটা হোক, সেখান থেকে কিছু সূত্র পাবো আমার মন বলছে। তার আগে আমিও একটু খুঁটিনাটি পরীক্ষা করি, আর আপনারা আপনাদের দেওয়া দায়িত্বগুলো পালন করুন। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি ঠিক সবার সাথে কন্ট্যাক্ট করে নেব। আমার কিন্তু বিষয়টা একদমই ভালো লাগছে না। কিছু চিন্তা করো না আকাঙ্ক্ষা, আজকের দিনটাই সময়। আমি যেমনটা ভাবছি যদি সত্যিই তাই হয়,
তবে কিছু খবর আমার লাগবে। প্রাথমিক কিছু খবর আজই জোগাড় করতে হবে। কালকে একটা বড় দিন, কালকে নিশ্চয়ই কিছু সূত্র পাবো। তারপর আমরা আমাদের লক্ষ্যে এগোতে পারবো। তোমরা সবাই কাজে লেগে পড়ো। আমি বেরোচ্ছি তাহলে। সকলকে কাজ বুঝিয়ে আদি বেরিয়ে পড়ে সূত্র খোঁজার জন্য। সারাদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন লোকের সাথে কথা বলে নোট করে কিছু তথ্য সে। রাতে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এর মাঝে অবশ্য রায়ানদের কল করে ওদিকের আপডেটগুলো নিতে ভোলে না। 29 এপ্রিল সকাল থেকেই যুদ্ধকালীন প্রস্তুতি চলছে আদির অফিসে। কম্পিউটারের পর্দায় চোখ সবার। কখন জানি কি হয়। বন্দোবস্তের কোনো কমতি রাখা হয়নি। সিলেক্টেড সব জায়গায় কড়া নজরদারি, পুলিশ বাহিনী মোতায়েন, সবই হয়েছে আদির নির্দেশ মতো। আছে সিসিটিভির ব্যবস্থাও। তবুও উৎকণ্ঠার ছাপ সবার চোখ মুখে। আদি আগের দিন অনেক ছোটাছুটি করেছে। আজ অফিস ঘরেই কম্পিউটারের সামনে বসে আছে নির্বিকারভাবে। আকাঙ্ক্ষা বা অন্য কেউই ওকে কিছু জিজ্ঞাসা করেনি। আকাঙ্ক্ষা আর রায়ান বা মিশকা জানে এটি আদির পুরনো রোগ। কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করলেই ও এরকম চুপ হয়ে যায়। সে সময় ওকে না ঘাটানোই মঙ্গলে। দুপুরবেলা 1টার সময় বোম্বাইয়ের থানেতে, 1:40 দিল্লির বাগরি মার্কেট এলাকায় এবং 2:20 কলকাতার শ্যামবাজারে বোমা বিস্ফোরণ হয়। আগে থেকেই প্রোটেকশন নেওয়া ছিল, তাই ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। 2-1 ছাড়া কেউ আহতও না। তবে বিস্ফোরণ হয়েছে খুব কম শক্তির বোমা। এত প্রস্তুতি, এত তোড়জোড় নিয়ে এরকম বিস্ফোরণ কেউ আশা করেনি। এ তো মশা মারতে আমরা কামান দেখে বসেছি। সত্যিই তাই। দিনরাত পরিশ্রম করে এত খুঁটি নাটি পরীক্ষা করে আর স্পট খুঁজে তার এই ফল। মোটে 3-3টে বোমা। তাও বোধহয় এসব কলকাতাতেই পাওয়া যায়। এতটাই নগণ্য। দূর, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এক্স্যাক্টলি, ইউরেকা, পেয়ে গেছি। কি পেয়েছিস বলবি তো? আমি বলছি রায়ান, দেখ সকলে। প্রথম বোমা 1টায়, দ্বিতীয় বোমা 1:40, তৃতীয় 2:20, মানে প্রতিটায় অন্তর 40 মিনিট। তাহলে 40 বা 4 হলো ওদের নেক্সট ক্লু। কি তাই তো মিশকা? একদম ঠিক ক্যাপ্টেন, আমিও এটাই ভেবেছি। কিন্তু 4 বা 40 দিয়ে তো অনেক কিছু হয়। কিভাবে ট্রেস করবে এটা? এ তো খড়ের গাদায় সূচ খোঁজা। সেটাই করতে হবে আমাদের আকাঙ্ক্ষা। এখন তোমরা সবাই বাড়ি যাও, রেস্ট নাও। আমি একটু ফলো আপ করি সব তথ্যগুলো নিয়ে। কাল আমরা মিট করে কথা বলবো এই নিয়ে। সকালে যে যার বাড়ি চলে যাওয়ার পর 1 কাপ কড়া কফি নিয়ে আদি বসে পুরো ঘটনার চুল ছেঁড়া বিশ্লেষণ নিয়ে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে প্রতিটা জায়গায় ক্লোজ অ্যাকশন চেক করে। কমন কিছু পায়নি যেমনটা আশা করেছিল। তবে 3টে জায়গায় কিছু মানুষের হাতে গল্পের বই চোখে পড়েও। বিষয়টা আপাতভাবে স্বাভাবিক, কিন্তু তবু ভালো করে দেখেও ফুটেজগুলো। জুম করে পড়ার চেষ্টা করে বইয়ের নাম: দ্য গ্রেট গ্যাটসবি, রেভলিউশন, দ্য অ্যালকেমিস্ট, নেপোলিয়ন, ডেড রং অ্যান্ড 50 শেডস অফ গ্রে। পরপর নামগুলো লিখে অনেকক্ষণ দেখতে থাকে। তারপর আপন মনে ইউরেকা বলে চেঁচিয়ে ওঠেও। রাত তখন 3টে। তারপর আরও কিছুক্ষণ খোঁজ চালিয়ে 3:30 নাগাদ শুতে যায় আগে। শুয়েও ঘুম আসে না। মাথায় পরিকল্পনা চলতে থাকে আগামী পদক্ষেপে। পরদিন সকাল 7টা। সকাল সকাল সকলেই অফিস ঘরে হাজির। স্নান সেরে আদির আসতে মিনিট 15 লেট হয়। হাসি মুখে সবাইকে গুড মর্নিং জানিয়ে ও বক্তব্য শুরু করে। গুড মর্নিং। কাল রাতে আমি অনেকক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ দেখে আর আমার সংগৃহীত কিছু তথ্য থেকে দুষ্কৃতীদের আগামী পদক্ষেপ কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি। ওদের নেক্সট টার্গেট হলো দিল্লির গ্র্যান্ড বা দ্য গ্র্যান্ড নিউ দিল্লি হোটেল। হতে পারে এখানেই ওদের দূতরা লুকিয়ে আছে, আরও বড় কোনো হামলার ছক করছে। আমাদের লক্ষ্য হবে ওদের খুঁজে বের করা আর ওদের প্ল্যান বানচাল করা। সেজন্য আমাদের আবার ছদ্মবেশ নিতে হবে। তবে এবার একটু সাবধানে, কারণ ওরা আমাদের সকলকেই চেনে। একটু গাফিলতি হলে কিন্তু সব শেষ। তারপর কিভাবে এই সূত্র খুঁজে পেল সবটা জানায় সে। সকলেই ওর বুদ্ধির তারিফ করে।
এরপর চটপট একটা খসড়া প্ল্যান করে সকলকে বুঝিয়ে দেয় যে কি করতে হবে। মিশকা ও রায়ান থাকবে হোটেল ম্যানেজমেন্ট স্টাফ হিসাবে, আকাঙ্ক্ষা থাকবে গেস্ট হিসাবে, খান সাহেব সিকিউরিটি আর আদি ওয়েটার হিসাবে। দিল্লি পুলিশের ইনচার্জের সাথে কথা বলে ওদের সাহায্যে সবটা ব্যবস্থা করে রেখেছিল আদি। সামান্য কিছু ব্রেকফাস্ট করে সকলে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। যে যার কস্টিউম পরে আলাদা আলাদাভাবে ঢোকে গ্র্যান্ড হোটেলে। মিশকা হোটেলের রিসেপশনিস্ট রূপে হাই ম্যাম, হ্যালো স্যার করতে থাকে আর নজর রাখে চারদিকে। রায়ান হোটেলের ওয়ার্ড বয় রূপে রুমে রুমে নক করে জামাকাপড় লন্ড্রিতে দেওয়ার জন্য অনুরোধ করে আর বেডশিট পাল্টায়, আর সাথে খেয়াল করে সেই চারজন কেউ আছে কিনা কোন রুমে। খান সাহেব হোটেলের দারোয়ান রূপে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখে লোকের আসা যাওয়ার উপর। আকাঙ্ক্ষা হোটেলের সাধারণ গেস্ট রূপে সকালের ব্রেকফাস্ট করতে হল ঘরে যায় আর আলাপ জমানোর চেষ্টা করে দু একজনের সাথে। আদি হোটেলের স্টাফ রূপে ব্যস্ত ব্রেকফাস্ট সার্ভ করার জন্য। অনেকের ব্রেকফাস্ট রুমে সার্ভ করার কথা দেখে নিয়েছে আদি আগে, দায়িত্বটা সেই নিয়েছে। এই সুযোগে রুমে নজর রাখা যাবে। রুমে খাবার সার্ভ করতে গিয়ে বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে আদি। শুনতে থাকে আলোচনা। বিকেল 5টায় কোনো একটা মিটিংয়ের কথা শুনতে পায়। আরও কিসব কথা হচ্ছিল, তবে মাঝপথে একজন হঠাৎ বেরিয়ে আসে ঘর থেকে। এই কি চাই এখানে? না স্যার, মানে ব্রেকফাস্ট। দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে কি শোনা হচ্ছিল? আমি সবেমাত্র এলাম স্যার, কিচ্ছু শুনিনি। কথা হচ্ছিল বুঝতে পারছিলাম, তাই একটু ওয়েট করে নক করলাম। যা এখান থেকে, এরপরে এলে ফোন করে আসবি, নইলে ম্যানেজারের কাছে কমপ্লেন করব কিন্তু। সরি স্যার, এরকম ভুল আর হবে না। এনজয় ইয়োর ব্রেকফাস্ট, আমি আসছি। কোনো মতে পালায় আদি ওখান থেকে। বিকেল 5টায় মিটিং, কিন্তু কোথায় কাদের সাথে সেগুলো জানা হলো না। রুম নাম্বার 351। রায়ানকে পাঠাতে হবে মনে মনে ভাবতে থাকে। রিসেপশনে বলা আছে 5টায় এখানকার ব্যাংকোয়েট বুক করার কথা। রুম 351 থেকেই বুকিং হয়েছে। বুঝতে আর কারোর বাকি থাকে না যে বিকেল 5টায় এখানে কি হতে চলেছে। আদি সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়। ইতিমধ্যে রায়ান ওই রুমে গেছিল, কিন্তু ওরা দরজা খোলে না। বাকিটা আকাঙ্ক্ষা সামনে নেবে। ওদের জায়গায় মিটিংয়ে যাবে রায়ান আর আদি। দুজন দুষ্কৃতীর খোঁজ পাওয়া গেলেও আরও দুজন মিসে। তবে কি তারাই আসবে বিকেলে নাকি অন্য কেউ? আদি এসব ভাবতে থাকে মনে মনে। রায়ান আর আদি এই মুহূর্তে 351 রুমে। ওদের ফাইলপত্র, ফোন ঘেটে কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু কে বিকালে আসবে স্পষ্ট নয়। আকাঙ্ক্ষা দুষ্কৃতীদের ড্রিঙ্কস দেওয়ার নাম করে রুমে ঢুকেছিল, তারপর পরপর গুলি চালিয়ে শেষ করে দেয় সে। অবশ্য সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে গুলি করায় আশেপাশে কেউ টের পায়নি। আকাঙ্ক্ষা আবার ফিরে গেছে হোটেলের লাঞ্চের জায়গায়। হঠাৎ ওই দুষ্কৃতীদের একজনের ফোনে মেসেজ আসে, আজকের মিটিংটা ক্যান্সেল করা হলো, পরের মিটিংয়ের টাইম আর লোকেশন পরে জানানো হবে। মেসেজটা যে নাম্বার থেকে এসেছে সেটা সবারই পরিচিত। আকাশ থেকে পড়ে আসে। এমন সম্ভাবনার কথা মাথায়ও আসেনি ওদের। কমিশনার সাহেবের সাথে তখনই আলোচনা করে প্ল্যান বদল করে আদি। সেই নাম্বারে আদি মেসেজ পাঠায়, কথা বলা প্রয়োজন, পারলে আজই। তৎক্ষণাৎ মেসেজ আসে, সন্দেহ বাড়ছে, কিছুদিন গা ঢাকা দাও, এখন গ্র্যান্ড হোটেলে বিস্ফোরণ নয়, তোমার ভাইকেও সামনে রাখো। মানে আদির সন্দেহই ঠিক ছিল যে ওদের পরবর্তী টার্গেট হলো গ্র্যান্ড হোটেল। কিন্তু এসব করে লাভই বা কি ওদের? আর ভাই সেই বা কি? এসবের উত্তর দিতে পারে মাত্র একজন, কিন্তু তাকে ধরা কি অতটা সহজ হবে? চিন্তার জট ক্রমশ পাকাচ্ছে আদির মাথায়। সকলকে ইনফর্ম করে তখনই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ে। একে একে সবাই বেরিয়ে আসে, তারপর জড়ো হয় আদির বাড়িতে। এরপর কি করবো আদি? ওই দুজনকে তো পাঠিয়ে দিয়েছি ঠিকানায়। কেউ কিছু জানতে পারেনি তো? না না, আমি আর খান সাহেব ওদের ব্যবস্থা করে ফেলেছি। ওদের বাঁচিয়ে রাখা প্রয়োজন ছিল আকাঙ্ক্ষা, ওদের থেকে অনেক কথা বের করতে হতো। তুমি হঠাৎ গুলি চালিয়ে দিলে। ওরা যে রায়ানকে শুট করতে যাচ্ছিল, কিছু সন্দেহ করেছিল বোধহয়। যাই হোক, খুব খারাপ পরিস্থিতি। আমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে এবার থেকে।
ওদের ফোন দুটো আমার কাছে আছে, দেখি কি খবর আসে। আচ্ছা, আমরা ওই ফোন থেকে ওদের কথাবার্তাগুলো উদ্ধার করতে পারবো। আগে কি বলেছিল বা আসলে ওদের প্ল্যানটা ঠিক কি? আগের মেসেজ সব ডিলিট করা, আমি দেখে নিয়েছি। ডিলিট করলে হবে কি? সেগুলো আবার ফিরেও পাওয়া যায়। তুমি নাম্বার দাও, আমি দেখছি। আচ্ছা বেশ, চেষ্টা কর, দেখ কিছু পাওয়া যায় কিনা। আর দুজন কোথায় গেল তাহলে? নিশ্চয়ই ওদের মধ্যে কেউ এদের ভাই ছিল। নিজেদের ভাই না হলেও সংকেত নাম হয়তো ভাই, কিংবা ডাক নাম। অনেক কিছু একসাথে জট পাকিয়ে আছে আকাঙ্ক্ষা, একটু সময় লাগবে। আসল রাঘব বোয়ালের খোঁজ যখন পেয়েছি, এদেরও ঠিক শায়েস্তা করে নেব। আমি বলি কি, ওই বোয়ালকে গ্রেপ্তার করলেই তো ল্যাটা চুকে যায়। সেই কাজটা কি অত সহজ হবে খান সাহেব? অত বড় মাপের লোককে একটা মেসেজের ভিত্তিতে গ্রেপ্তার করা যায়? বলে দেবে তার ফোন হ্যাক করা হয়েছিল। আর কোনো প্রমাণ তো নেই আমাদের কাছে। তাহলে উপায়? সেটাই তো ভাবছি। আপনারাও ভাবুন সকলে। আজ তাহলে আসুন সবাই, কাল দেখা হবে আবার। সকালে সবাই চলে আসবেন। ক্যাপ্টেন, আজ আমি এখানেই থাকবো, কাজ আছে একটু। আচ্ছা বেশ। রাত 11টা। রায়ান তখনও কম্পিউটারে বসে খুটখাট করছে। এদিকে আদি সিগারেট হাতে পায়চারি করছে কিভাবে কি করা যায় সেই চিন্তায়। হঠাৎ ইউরেকা, পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? ওই নাম্বার থেকে করা সমস্ত কল, মেসেজ, তার যা হিস্ট্রি সব পেয়ে গেছি। আরে বাহ, তাই নাকি? কই দেখি। এই যে, এই দেখো। হ্যাঁ তাই তো। সাব্বাস রায়ান, খুব ভালো কাজ করেছিস। এটা একটা স্ট্রং এভিডেন্স হবে। কিন্তু কিন্তু কি ক্যাপ্টেন? ফোনটাই যদি ওনার নয় বলেন, শুধু ফোনের প্রমাণ দিয়ে কাজ হবে না বুঝলি, আমাদের সলিড প্রমাণ চাই। তাহলে? আচ্ছা, ওই কল লিস্টে ভাই নামে কেউ আছে কিনা দেখতো। দেখছি ক্যাপ্টেন। হ্যাঁ আছে, এই তো। সেদিন বেশ কয়েকবার ফোন এসেছিল এই নাম্বার থেকে। ব্যাস, এতেই হবে। আমাদের নেক্সট টার্গেট হবে এই ভাই। একে মুঠোয় পুড়তে পারলেই কেল্লা ফতে। পরের দিন মৃত লোক দুটির একজনের ফোন থেকে গলা নকল করে ভাইকে একটি রেস্টুরেন্টে আসতে বলে আদি, জরুরি আলোচনার জন্য। তারপর সেখানে দুজন আসলে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের এনে রাখা হয় আদির বাড়ির বেসমেন্ট এলাকায়। চাপে পড়ে ওরা সব কথা স্বীকার করে এবং জানায় ওদের সাথে ডিল করতেন সেই প্রভাবশালী ব্যক্তি, তবে ওরা নেহাতি চুনোপুটি। ওদের মাথা এই শহরেই আছেন, তিনিই সবটা দেখেন। আর তার সাথেই সরাসরি যোগাযোগ হয় রাশিয়ার দুষ্কৃতীদের সাথে। তিনি হলেন মিস্টার এক্স, যাকে কেউ কোনোদিনও দেখেনি, শুধু গলাটাই চেনে তারা। তিনি শুধু ফোনে নির্দেশ দেন খালি, কাজ শেষ হলে ইনাম পাওয়া যায়। তার সাথে নিজে থেকে যোগাযোগ করা যায় না, তিনি চাইলে তবেই তিনি ওদের ফোন করেন। যাই হোক, তাদের ওখানে বন্দি করে ওদের ফোন নিয়ে চলে আসে আদিরা ওর অফিসে। ভেবেছিল যেখানে জট খুলবে সেখান থেকে নতুন জট রহস্য যেন পিছু ছাড়ছে না ওদের। তবে আদি বদ্ধপরিকর যে ও এর শেষ থেকে ছাড়বে। যাই হোক, সেদিনের মতো সবাই যে যার বাড়ি চলে যায়। শুধু রায়ানকে থাকতে বলে আদি। আদি আর রায়ান মিলে এ যাবৎ যতগুলো ফোন উদ্ধার করা হয়েছে সবগুলোর কল হিস্ট্রি বের করার চেষ্টা করে। সবকটা পেয়ে তারা কিছু কমন নাম্বার সিলেক্ট করে। হতে পারে এদের মধ্যেই কেউ মিস্টার এক্স। এআই এর সাহায্যে প্রতিটা কমন নাম্বারের লোকেশন ট্র্যাক করে ওরা। এর মধ্যে 3টে নাম্বারের লোকেশন একই। কি করবে ক্যাপ্টেন? 3টে নাম্বার একই লোকেশনের, আর এর মধ্যে মিস্টার এক্স কি? হতে পারে এই 3টে নাম্বারই ওনার। উনি সিম বদলিয়ে ফোন করতেন সকলকে। তাহলে তো ওখানে গেলেই। শিওর নই, তবে মনে হলো এটাই। তবে এখন অনেক রাত হলো, 3টে বাজে প্রায়। কাল সকালে তুই আর আমি মিলে যাব। এখন চল একটু ঘুমাই। পরের দিন সকাল, আদি আর রায়ান দুজনেই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে আদিকে প্রথমবার ডাকা হয়েছিল। সেই জায়গায় পৌঁছায় ওরা। খুব সতর্ক হয়ে ভিতরে ঢোকে। একতলায় সব দরজা বন্ধ দেখে দোতলায় উঠে যায় এবং উঠেই একটা ঘর থেকে ফিসফিস আওয়াজ পেয়ে সেটার বাইরে অপেক্ষা করে তারা। ভিতরে কোনো মিটিং চলছে বোধহয়। জাহাজে করে মাল আসার কথা, স্লিপিং সেলদের অ্যাক্টিভ করা, এরকমই অনেক টুকরো টুকরো কথা ভেসে আসছিল।
ঠিক এমন সময় হঠাৎ আদির ফোনটা বেজে ওঠে। সর্বনাশ! ভিতরে সবাই অ্যালার্ট হয়ে যায়, আর তখনই একজন বেরিয়ে আসে হাতে রিভলভার নিয়ে। পাল্টা আদি আর রায়ানও বন্দুক দেখায়, কিন্তু ইতিমধ্যে আরও কজন বেরিয়ে এসে ওদের ঘিরে ধরে। আদি ভাবে আর বুঝি শেষ রক্ষে হলো না, এবার ওরা ধরা পড়ে গেছে। ভিতর থেকে গমগমে গলায় আদেশ ভেসে আসে, হ্যাঁ, ভেতরে নিয়ে আয় মেহমানদের। তাহলে আদি, কি হলো ব্যাপারটা? আমরা সবটাই জেনে গেছি, আর লুকিয়ে লাভ নেই। সামনে আসুন মিস্টার এক্স। আরে দাঁড়াও দাঁড়াও, কত তারা কিসের তোমার? কি জেনেছো, কতটা জেনেছো সব তো শুনবো। একটু অতিথি আপ্যায়নের সুযোগ দাও। মানে ইয়ার কি হচ্ছে নাকি? এই কে আছিস? এদের হাত পা বাঁধ আগে, তারপর ওদের কাছে যা অস্ত্র আছে নিয়ে নে, আর এদের দলের আরো 3 জনকে ধরে আন। বেচারা খুব তরপাচ্ছে। খবরদার, মেয়েদের গায়ে একদম হাত দেবেন না, ওরা কিচ্ছু করেনি। যা বলার আমায় বলুন। সে তো বলবোই। আমার লোকেদের মেরেছো, আমার প্ল্যান চম্পট করেছো, কতগুলো টাকার লোকসান হলো আমার, সেই হিসাব তো নেব বইকে। আর মেয়েদের আমি এমনিও কিছু বলি না, এত সুন্দরী মেয়েদের বেঁধে রাখতে তো কষ্ট হয় আমার। বরং ওদের দিয়ে একটু সেবা করালে, মানে জানোয়ার, দম থাকে তো আমাদের খুলে দিয়ে দেখা। তোর সেবা আমরা করাচ্ছি। একদম চুপ চুপ, এখনো ওদের কিছু করা হয়নি। বেশি করলে আমি কিন্তু আর দয়া দেখাতে পারবো না। তোর দয়া লাগবেও না। আমরা চাইলে এখনই তোকে এক্সপোজ করে পুলিশের হাতে তুলে দিতে পারি। পুলিশ? পুলিশ? পুলিশ আমার পকেটে পড়া আছে, বুঝলি? কিচ্ছু করতে পারবি না তোরা, কিচ্ছু না। তোদের দেশে বসে তোদের লোক দিয়েই তোদেরকে মেরে যাব, আর লাখ লাখ টাকার মুনাফা হবে আমার। সেগুড়ে বালি, আমি সব প্রমাণ পেয়ে গেছি। এবার শুধু তোকে ধরার অপেক্ষা। তাই নাকি? জানিস তোদের হোম মিনিস্টার আমার ইশারায় নাচে? জানিস কত কোটির ব্যবসা চলে আমাদের বিদেশের সাথে? শুধু কটা বোম ব্লাস্ট রুখে নিজেকে হিরো মনে করেছিস? হ্যাঁ, শুনে রাখ, ওগুলো সব আমারই প্ল্যান। তোরা যখন ওই বোম ব্লাস্ট নিয়ে ব্যস্ত, তখন কয়েক কোটির জাল ওষুধ বিদেশ থেকে পাচার হয়ে এ দেশে এসেছে। আবার একটা মহামারী লাগবে, হ্যাঁ বলা ভালো, লাগানো হবে। তারপর দেদার ওষুধ বিকবে। ওষুধের জন্য তো লোকে লাখ টাকাও দিতে রাজি। সবটাই আইওয়াশ, বুঝলি? সব ওগুলো ভেজাল ওষুধ। মিডিয়া থেকে শুরু করে ডাক্তার, সব আমাদের হাতে। বোম ব্লাস্ট নিয়ে যখন সারা দেশে হইচই পড়ে যাবে, তখনই এই সব ভাইরাস ঢুকিয়ে দেব মানুষের মধ্যে। বোম ব্লাস্টে প্রচুর মানুষ আহত হবে, তাদের চিকিৎসা দরকার, আর তখনই রক্ত দেওয়ার নাম করে চলবে শিবিরের আয়োজন, যেখানে চুপি সারে ভাইরাস ঢোকানো হবে। যারা মারা যাবে তারা তো বেঁচেই গেল, আর যারা বেঁচে যাবে তাদের শরীরেও দেয়া হবে ভাইরাস। মারণ ভাইরাসের জেরে অর্ধেক মানুষ মারা যাবে, আর যারা বেঁচে যাবে তাদের মধ্যে মারামারি লাগবে ওষুধের জন্য। আর তখনই চড়া দামে বিকবে ওষুধ, কেউ কিচ্ছু করতে পারবি না, বুঝলি? এত মানুষের সর্বনাশ করে তোরা পার পাবি ভেবেছিস? কে ধরবে? হ্যাঁ, কে ধরবে আমাদের? তুই? আর কতক্ষণ বেঁচে থাকবি সেটা আগে ভাব। জানি তোরা এই ডেরাটাও বোমা দিয়ে উড়িয়ে দিবি। বাবা বাবা, অনেক খবরই জোগাড় করেছিস দেখছি, কিন্তু কোনো লাভ হবে না। আর ঘন্টা খানিকের জীবন তোদের। হ্যাঁ, এই সব কটাকে নিয়ে আয় এখানে, কেউ যেন পালাতে না পারে। ভালো করে হাত পা মুখ বেঁধে দে। আর অনেক বকবক করছে এরা,
মর তোরা এবার একসাথে। চলি, হ্যাঁ, টাটা। তখনই বাইরে থেকে গমগমে গলায় পুলিশ কমিশনারের গলা শোনা গেল। বাড়ির মধ্যে যারা আছেন সবাই সারেন্ডার করুন। পুলিশ কিন্তু চারিদিক থেকে বাড়িটা ঘিরে নিয়েছে, পালাবার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। এরপর মিস্টার এক্স তার দলবল সারেন্ডার করতে বাধ্য হয়। আসলে স্পাই ক্যামেরা দিয়ে কথাবার্তা বলতো ওই লোকটি। ভারতীয় হয়েও রাশিয়ার ওই দুষ্কৃতীদের দালালি করত লোকটা। আসল নাম সুখবিন্দর সিং। বাংলা, ওড়িশা, পাঞ্জাবি, ইংলিশ, রাশিয়ান সব ভাষাতেই সমানভাবে দক্ষ। পেশায় গবেষক হয়েও এমন ঘৃণ্য কাজ করত শুধু টাকার লোভে। যাই হোক, ওদের পুরো গ্যাংকে গ্রেপ্তার করে কমিশনার সাহেব আদিদের মুক্ত করেন। স্যার, আপনি এখানে কিভাবে এলেন? আমাকে মিসকা লোকেশন সহ তোমাদের বিষয় মেসেজ করেছিল। মিশকা? হ্যাঁ ক্যাপ্টেন, আমি যখন গাড়িতে ছিলাম তখন কমিশনার সাহেবকে মেসেজ করি। এরা আমাদের তিনজনকে এনেছিল তুমি দেখেছ এই বলে। আমি বুঝেছিলাম কিছু গোলমাল আছে, তাই লোকেশন সহ মেসেজটা করি। আমিও তখনই ফোর্স নিয়ে বেরিয়ে পড়ি। তারপর তো এসে আগে পুরো এলাকা ঘিরে দিই, তারপর হুঁশিয়ারি বার্তা পাঠাই। এদের এখানে প্রচুর বোমা পাওয়া গেছে। জানতাম স্যার, এরা এসব মজুত করবে। আরও অনেক ভয়ানক জিনিস আছে এদের কবজায়। সেগুলো হলো মারণ ভাইরাস ও ভেজাল ড্রাগস। ড্রাগস? এটা নেশার জিনিস নয়, তার চেয়েও মারাত্মক ভেজাল ওষুধ, যা দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারার প্ল্যান করেছিল এরা। সেগুলো কি পাওয়া যাবে আদৌ? আলবাত পাওয়া যাবে। সব রেকর্ড করা আছে আমার এই জামার বোতামের মিনি রেকর্ডারে। পুরো মিস্টার এক্সের জবানবন্দি, নিজের মুখে স্বীকার করেছে ও। সাব্বাস! এই জন্যই তো তোমাকে এতটা ভরসা করি। তুমি সত্যিই আমাদের ডিপার্টমেন্টের গর্ব। শুধু আমি নই স্যার, আমাদের গোটা টিম, আকাঙ্ক্ষা, রায়ান, মিশকা ও খান সাহেব সকলেই এই প্রশংসার সমান দাবিদার। আচ্ছা, বেশ বেশ, চলো বাকি কথা অফিসে গিয়ে হবে, কেমন? দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমরাও রওনা দিই। হ্যাঁ স্যার, চলুন। नाश्ता हम उनका करेंगे। गुरु महाराज ने कहा है कि एक खालसा 1.25 लाख के बराबर है। आज उनकी बात सच कर दिखाने का वक्त आ गया है।
फतेह मिलती है तो सिर्फ यलगार से। तो बोलो नारे तकबीर। वंदे वंदे मातरम।